আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা তোমরা আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের যে ক্লাসগুলো করতেছিল, অলরেডি 8টা ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে। আজকে আমাদের 9 নম্বর ক্লাসটা। তো আজকের ক্লাসে মোটামুটি তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের বলতে পারো যে লাস্ট লেকচার। এটার পরে আমাদের নতুন করে কোনো কনসেপ্টও শিখতে হবে না, নতুন করে কোনো ম্যাথও করতে হবে না। আরেকটা লেকচার আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ওই ক্লাসটা শুধুমাত্র ম্যাট্রিক্স নির্ণায়কের যে ক্যালকুলেটর হ্যাক্সগুলো আছে সেই ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আলোচনা করব। এবং বিশ্বাস করো যে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রায় 80 থেকে 90% অঙ্কগুলো শুধুমাত্র তুমি ক্যালকুলেটর হ্যাক্সটা জানলেই তুমি করতে পারবা। বিশেষ করে এমসিকিউগুলো তো তোমার একদম কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, যেগুলো তোমার করতে গেলে দেখা যাবে 2 মিনিট 3 মিনিট লাগতো। তো ওইটার জন্য তোমরা অপেক্ষা করো, আর আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। তো আজকের ক্লাসে দেখো, শুরুর দিকে আমরা আলোচনা করব নির্ণায়কের প্রপার্টি। নির্ণায়ক সম্পর্কে আমরা অলরেডি ডিটেইল আলোচনা করে ফেলছি। আজকে সামহাউ খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এটাকে বলতে পারি এটা 5 স্টার একটা টপিক, বুঝছো? 5 স্টার টপিক এই সেন্সে বলতেছি যে এখান থেকে তুমি বোর্ডে বলো অথবা অ্যাডমিশন টেস্টে বলো, একটা কোয়েশ্চেন কিন্তু তুমি কমন পাবে এই প্রপার্টিটা থেকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এই প্রপার্টিটা সম্পর্কে একটু জানবো, প্রপার্টিটা আমাদের কি বলতেছে। দেন আমাদের কাজ এই জিনিস পুরোটাকে একদম আত্মস্থ করে ফেলা, মেমোরাইজ করে ফেলা, যাতে করে আমরা খুব দ্রুত আমাদের এমসিকিউতে ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আগে আমরা একটু দেখে নিই যে এটা কি। দেখো, এখানে আমাদের যে ফার্স্ট যে প্রপার্টিটা আছে সেটা বলছে যে, প্রথমে একটু পুরোটা পড়ে নিই। বলছে যে যদি এ একটা n/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স হয়, অবশ্যই আমাদের নির্ণায়ক যেহেতু পড়তেছে সেটা বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য হবে। এবং 2 নম্বর যে বিষয়টা সেটা যে যদি আমাদের নির্ণায়কের মানটা 0 না হয়, তাহলে আমাদের এখানে 4টা প্রপার্টি আছে, 4টা প্রপার্টি আমাদের খাটি। তো ফার্স্ট প্রপার্টিটা কি? ফার্স্ট প্রপার্টিটা দেখো, আমাদের এই ম্যাট্রিক্সটার সাথে আমি একটু হাইলাইটার দিতে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার সাথে আমরা একটা ধ্রুবপদ পি গুণ করেছি। যদি আমি পি গুণ করি, তাহলে আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে তার যদি আমি নির্ণায়কের ভ্যালুটা বের করতে চাই, তাহলে তার মান কত হবে? তার মান হবে p⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তো ডিটারমিনেন্ট অফ এ মানে নির্ণায়কের মান। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এন এর পরিচয়টা কি? এন এর পরিচয়টা এন হলো এই যে বর্গ ম্যাট্রিক্সের অর্ডার অথবা ক্রম। ভাই বুঝিনি, আপনি একটু আমাকে বুঝায় দেন। তো আমি প্রথমটা বুঝাই দেবো, দেন বাকি 3টা তুমি অটোমেটিক বুঝে ফেলবা। বুঝতে পারছো? আমি প্রথমটা একটু বুঝে দেওয়ার ট্রাই করি। ছোট্ট একটা ম্যাট্রিক্স নেবো, বেশি বড় কোনো ম্যাট্রিক্স না, ছোট্ট একটা আমরা ম্যাট্রিক্স নিচ্ছি। ফর এক্সাম্পল, আমি মনে করো যে এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ সমান সিম্পল যে 2 1 1 3। এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 2/2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? এটা একটা 2/2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। এক সেকেন্ড ওয়েট, লকটা করে ফেললাম। এই তো এখন আমি যদি চাই যে এটা 2a বের করবো, তোমরা তো সবাই জানো, শিখছো তো এটা। যদি আমি এখানে চাই যে 2a বের করতে, তাহলে 2a মানে কত হবে বলো তো? 2a মানে 2 সবার সাথে গুণ হবে। তাহলে 2 2 গুণ আমি এখানে লিখতে পারবো 4, 2 অক্ষে 2, এখানেও 2 এবং 3 2 গুণা 6, এটা লেখা যাচ্ছে। এবার আমাদের কাজ এটা তো আমরা বের করলাম, তাই না? এটা তো আমরা বের করেছি, এটা আমরা 2 এর মানটা বের করে ফেলছি, কোনো সমস্যা নেই। এখন আমি চাচ্ছি যে এর নির্ণায়কের মানটা বের করতে। তো আমি যদি দেখি যে এর নির্ণায়কের মানটা অ্যাকচুয়ালি কত হয়, একটু মোটা করে নেই। এর নির্ণায়কের মান, তো ডিটারমিনেন্ট অফ এ, এটা কত হবে? সিম্পল, এখানে 2 1 এবং 1 3, তাই না? তো মান কত আসে দেখো, 3 2 গুণা 6, 6 থেকে 2 বাদ দিলে আমার পাবো 4। 6 থেকে 1 বাদ যাচ্ছে, 6 থেকে 1 বাদ দিলে আমরা আলটিমেটলি পাচ্ছি 5। বুঝে গেল? এবার আমি চাচ্ছি যে এই যে 2a গুণ করার পরে যে নির্ণায়কটা আসছে সেই ভ্যালুটা বের করতে, তার মানটা বের করতে। তাহলে কত হবে দেখো তো? এটা 4, এটা 2, এটা 2 এবং এটা আমাদের 6। তো দেখো 4 6 24, 24 থেকে 2 2 গুণা 4 বাদ যাবে। তো দেখো এই যে 24 বিয়োগ আমাদের 4, দ্যাট মিনস আমরা এখান থেকে পাচ্ছি কত বলো তো? 20 পাচ্ছি। এবার আমি যে 20 যে সংখ্যাটা পাইলাম, এইটাকে না আমি একটু অন্যভাবে লিখতে চাচ্ছি। সো আমি পুরো জিনিসটাকে একটু ডান দিকে নিয়ে যাই। ওকে, দেখো আমি এই যে 20 যে শব্দটা আছে, 20 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে এরকম করে লিখতে পারি না? কার সাহায্যে লিখবো? এর সাহায্যে। দেখো এর মান কত? 5, তাহলে আমরা এখানে 5 লিখলাম। তাহলে 5 ইন্টু, এটা কি একটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স না? তাহলে আমি এখানে 2 লিখতেছি। তাহলে 2 গুণ করছি কত? দেখো 2 গুণ করেছি, তাহলে 2 লিখলাম। আর 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তো তাহলে 4 5 20। বুঝতে পারলা? এখন দেখো আমি কেন এরকম করে লিখলাম, এইভাবে করে লেখার একটা সার্থকতা আছে। এইভাবে করে লেখার একটা সার্থকতা আছে। আমরা এই প্রপার্টির সাথে মেনটেন করে জিনিসটাকে বানানোর চেষ্টা করতেছি। কীভাবে করে দেখো, দেখো এই প্রপার্টি অনুযায়ী পি ছিল আমাদের কনস্ট্যান্টটা, তাই না? পি আমাদের সেই কনস্ট্যান্টটা যেটা আমি গুণ করতেছি। তাহলে এখানে কনস্ট্যান্ট কত হবে বলো তো? 2। তাহলে আমি এখানে 2 গুণ করতেছি, এই যে 2। আর এন যেটা ছিল, এনটা কি ছিল? এন তার অর্ডারটা। বলো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডারটা কিন্তু 2/2 একটা অর্ডার, তাই না? বুঝতে পারলা? তাহলে দেখো যে 2 স্কোয়ার 2 সামনে চলে আসলো,
অর্ডার যেটা আছে সেটা উপরে চলে গেল এবং নির্ণায়কের মানটা আসলে গুণ হলো। তাহলে দেখো আলটিমেটলি এটাকে কিন্তু আমরা এই যে প্রপার্টি ওয়াইজ এরকমই লিখতে পারবো, যে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের p⁴n ইন্টু আসলে এ ডিটারমিনেন্টের ভ্যালু সমান। ভাই বুঝে গেছে? এইটুকু যদি বুঝে থাকো তাহলে তোমাদের ফার্স্ট প্রপার্টিটা কিন্তু মানে মেমোরাইজ করতে আর কোনো প্রবলেম হবে না। আমরা সবার আগে কি করব, যে শর্টকাট বলো, এটাকে তুমি শর্টকাটও বলতে পারো, শর্টকাট বলো বা প্রপার্টি বলো, সেই প্রপার্টিগুলোকে আসলে বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে আমরা মুখস্থ করব। বুঝছো? না বুঝে মুখস্থ করবো না, বুঝে মুখস্থ করবো। ওকে, তাহলে আমাদের 1 নম্বর প্রপার্টিটা আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এবার আসো আমাদের হচ্ছে 2 নম্বর যে প্রপার্টি আছে সেটা। এবার আমরা 2 নম্বর প্রপার্টিটা দেখব। 2 নম্বর প্রপার্টি দেখার আগে আমরা আরও একটা বৈশিষ্ট্য তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, আমি সেম একটা ম্যাট্রিক্স নেব, এ সমান সমান লেখা যাচ্ছে 1, আচ্ছা এখানে 2 ছিল, ধরো 2 1 1 এবং হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স, 2x2 ক্রমের একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো প্রপার্টিটা হচ্ছে যদি আমাদের এ এটা হয়, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইনভার্সের ডিটারমিনেন্টের ভ্যালু হবে 1/a ডিটারমিনেন্টের সমান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। ভাইয়া তোমার কাছে এ যদি যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 1/a ডিটারমিনেন্টের মানের সমান। ভাই আপনি যে একটা কথা বললেন আমি কি এটা বিশ্বাস করব? তোমাকে বিশ্বাস করতে বলি নাই, আমরা হচ্ছে প্রমাণে বিশ্বাসী। সো আমরা হচ্ছে প্রমাণ দেখতে চাচ্ছি যে আমরা এটা প্রমাণ করতে পারি কিনা। প্রমাণটা খুবই সিম্পল একটা প্রমাণ। আমি ইচ্ছা করে একটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যাতে করে আমাদের 3x3 ক্রমের ম্যাট্রিক্সের জন্য জিনিসটা আসলে প্রযোজ্য হয়ে যায় এবং আমার যাতে কষ্ট না হয়, ঠিক আছে, যাতে টাইম যাতে নষ্ট না হয়। বুঝতে পারলা? ওকে, দেখো আমরা পরে এটা একটু প্রমাণ করবো। তাহলে ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের এই ডিটারমিনেন্টের মান লাগবে রাইট হ্যান্ড সাইডে, তাহলে আমরা কষ্ট করে এই ডিটারমিনেন্টের মানটা বের করি। বের করলে কত হয়? 3 × 6, 6 থেকে 5 বাদ 1 বাদ দিলে হচ্ছে 5 আসে। তো আমরা ডিটারমিনেন্টের মান পাইছি। এবার আমরা চেষ্টা করি কি, যে এ ইনভার্স বের করতে। তো ভাই এই ইনভার্সের রুলস কি ছিল মনে আছে তো? শর্টকাটটা তোমাদের দেখাইছিলাম একটা 2x2 ক্রম ম্যাট্রিক্সের জন্য, সেটা হচ্ছে 1/a ডিটারমিনেন্টের মান। তাহলে 1/a ডিটারমিনেন্টের মান কত? 5। হ্যাঁ মনে আছে তো? ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করে? ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফর্মুলাটা হচ্ছে 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এ। তো এই যে 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্সের জন্য এ ডিটারমিনেন্টের মান হচ্ছে এখানে 5, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার একটা রুলস ছিল মনে আছে তো? এই যে প্রধান কর্ণবর্গের ভুক্তিগুলোকে কি করবো? ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ 2 এর জায়গায় আমরা লিখবো 3, লিখে অন্য একটা কালার দিয়ে 2 এর জায়গায় লিখতেছি আসলে 3, আর 3 এর জায়গায় লিখতেছি হচ্ছে আমাদের 2, আর এই যে সেকেন্ডারি কর্ণবর্গের যে ভুক্তিগুলো আছে তাদের আসলে চিহ্নগুলোকে পরিবর্তন করে ফেলবো, তাই না? তো এখন দেখো তো এটার মান যদি আমি বের করতে চাই তাহলে কত হয়? এ ইনভার্স 1/5 থাকলে সবার সাথে আসলে 1/5টা গুণ হবে, দ্যাট মিনস আসলে 3/5 আসে। দেন এটা আসবে হচ্ছে -1/5, এটা আসতেছে হচ্ছে -1/5 এবং এটা হচ্ছে 2/5। এইটা হচ্ছে আমাদের এ ইনভার্সের ভ্যালু। এবার আমি চাচ্ছি এ ইনভার্সের মান বের করতে, অর্থাৎ এ ইনভার্সের ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে। তো আমি এক কাজ করে ফেলি, এই জিনিসপাতিগুলোকে একটু হচ্ছে বাম সাইডে নিয়ে যাই। তো দেখো এই যে এই সাইডে আমরা নিয়ে গেলাম, শেষ। এবার আমরা কি করব? আমরা এই পার্টটাকেও একটু বাম সাইডে হচ্ছে নিয়ে যাচ্ছি। ওকে ডান। দেন আমাদের কাজ হচ্ছে এ ইনভার্সের ডিটারমিনেন্ট বের করা। তো এ ইনভার্সের যদি ডিটারমিনেন্ট বের করতে চাই, এইটা এটা গুণ হবে, তাই লেখা যাচ্ছে 6/25, তাই না? 6/25 দেন মাইনাস হচ্ছে 1/25 লেখা যাচ্ছে, মাইনাস হচ্ছে 1/25 লেখা যাচ্ছে। তো দেখো তো কত আসছে সেটা মানটা লসাগু করলে এটা হচ্ছে 25 আর উপরে আসবে হচ্ছে আমাদের 5। তো এবার এটা যদি কাটে ফেলো তাহলে লেখা যাচ্ছে 1/5। বুঝতে পারলা? এখন 1/5, এই 5টা কি আবার বলো তো? 5 হচ্ছে এ নির্ণায়কের মান না? ওই যে এর যে ডিটারমিনেন্টটা ছিল তার মানটা হচ্ছে আমাদের 5। তাহলে আমি কি অ্যাকচুয়ালি বলতে পারি যে এটা হচ্ছে আলটিমেটলি 1/a ডিটারমিনেন্টেরই আসলে সমান? এটা কিন্তু মানে বলা যাচ্ছে। আই থিঙ্ক এটা তোমাদের আসলে ক্লিয়ার হয়েছে, তাই না? খুবই সহজ একটা প্রপার্টি ছিল এবং এই প্রপার্টিটা আমাদের এই যে সেকেন্ড যে প্রপার্টিটা ছিল এটা প্রমাণ করার জন্য আসলে কাজে লাগবে। দেখো সেকেন্ড প্রপার্টিটা আমাদের কি বলতেছে? পি এ ইনভার্স। দেখো পি এর সাথে এ কে গুণ করেছে, অথবা বলতে পারি যে এ এর সাথে পি কে গুণ করছে। পি একটা স্কেলার রাশি, গুণ করার পরে তারপর তার ইনভার্স বের করতেছে। তো এখন আমরা একটা জিনিস জানি ভাইয়া, যে পি এ ইনভার্স এইটা মানে অ্যাকচুয়ালি কিছুই না 1/p এ, এরকম 1/pa এরকম লেখা যাবে না জিনিসটাকে? পুরোটাকে এমন লেখা যাবে। এখন একটু আগে আমরা দেখলাম এটার উপরে একটা ডিটারমিনেন্ট আছে, সো একটা ডিটারমিনেন্ট আছে, তো আমি এরকম লিখতে পারবো এই যে প্রপার্টি অনুযায়ী। দেখো যে আমাদের এখানে যে প্রপার্টিটা ছিল, আমরা যেটা একটু আগে দেখলাম যে এ ডিটারমিনেন্ট, এ ইনভার্স ডিটারমিনেন্ট মানে কি 1/a ডিটারমিনেন্ট, তাই না? এ ইনভার্স ডিটারমিনেন্ট মানে হচ্ছে 1/a ডিটারমিনেন্ট। তো এখানে পি এ ইনভার্স ডিটারমিনেন্ট মানে কত হবে? 1/pa ডিটারমিনেন্ট। এখন আসো যে পি এ ডিটারমিনেন্ট এইটার ভ্যালুটা আসলে কত লেখা যায়? এই যে এটা লেখা যায় না 1/p⁴n ইন্টু হচ্ছে এ ডিটারমিনেন্ট।
বুঝতে পারলা? সো এটা তো আমাদের সেকেন্ড প্রপার্টিটা আমাদের হয়ে গেল। আশা করা যাচ্ছে সেকেন্ড প্রপার্টিটা আমাদের বুঝতে পারছো। দেন তারপরে সেকেন্ড প্রপার্টি তুমি যদি আসলে বুঝে থাকো, তারপরে তুমি চাইলে 3 নম্বর প্রপার্টিটাও দেখতে পারো। 3 নম্বর প্রপার্টির মধ্যে কি বলতেছে দেখো তো, এখানে দেখো ইনভার্সটা কিন্তু শুধুমাত্র, খেয়াল করো এখানে গুরুত্বপূর্ণ, কিন্তু ইনভার্সটা কিন্তু শুধুমাত্র এর উপরে আছে, পি এর উপরে কিন্তু নাই। তো এর উপরে ইনভার্স থাকলে এটাকে লিখতে পারবো যে 1/a ডিটারমিনেন্ট লেখা যাবে তো, আর উপর একটা পি আছে, তো যখনই এর সাথে পি আলাদা হয়ে যাবে তখন এটা পাওয়ার কত থাকবে, পি টু দি পাওয়ার এন হয়ে যাবে না। এই যে পি টু দি পাওয়ার আমাদের এখানে এন আছে, তাহলে পি উপরেই থাকতেছে, এটা নিচের দিকে নামতেছে, বাকি যেহেতু পিটাকে আমরা এর থেকে বাইরে নিয়ে যাচ্ছি, সো পাওয়ার হচ্ছে এন গুণ হচ্ছে। যেমন এখানেও দেখো যে পি তখন এর মধ্যে ছিল, যখনই বাইরে চলে গেছে তখন কত আসতেছে, পি টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে ডিটারমিনেন্ট। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সিমিলারলি 4 নম্বর যে প্রপার্টিটা আছে ওইটার দিকে একটু খেয়াল করো। 4 নম্বর প্রপার্টিটা আমাদের একই রকম। 4 নম্বর প্রপার্টিতে কি আছে, আমার এই যে 3 নম্বর যে প্রপার্টিটা ছিল, 3 নম্বর যে প্রপার্টিটা ছিল এইটার উপর আমি আরেকবার ইনভার্স করেছি। তো একটু বুঝো তো ভাইয়া, এই পুরো জিনিসটার উপর যদি একবার ইনভার্স করো তাহলে কি হবে, এটা উপরের দিকে উঠবে আর পি টু দি পাওয়ার এনটা নিচের দিকে নামবে। আশা করা যাচ্ছে তোমাদেরকে আমি 4টা প্রপার্টি আসলে খুব ভালো করে বুঝাতে পারছি। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এবার অনেক বেশি প্র্যাকটিস করার টাইম। দেখো এই কোয়েশ্চেনটা কোথায় আসছে, কোয়েশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2021 সালের কোয়েশ্চেন। বুঝতে পারছো কি বলছে এখানে? এখানে আমাদের বলে দিছে যে বি একটা যদি 2/2 আকারের একটা ম্যাট্রিক্স হয় এবং যদি বি ডিটারমিনেন্টের মানটা যদি 5 হয়, তাহলে আমাদের 3b ডিটারমিনেন্টের মানটা অ্যাকচুয়ালি কত হবে। তো এটা কিন্তু আমাদের একদম প্রথম প্রপার্টিটাই, তাই না? তোমরা দেখলেই বুঝবা যে এটা কিন্তু আসলে আমাদের প্রথম প্রপার্টিটা। এই যে এর সাথে পি গুণ হয়েছে, আর এখানে কত, এখানে দেখো বি এর সাথে 3 গুণ হয়েছে। তো যদি হয় তাহলে রুলসটা কি ছিল, প্রপার্টি কি ছিল, আমরা এই যে 3b ডিটারমিনেন্ট এইটা অ্যাকচুয়ালি লিখতে পারবো 3 টু দি পাওয়ার এন। এন বলতে কত, এন হচ্ছে আমাদের 2, এই যে অর্ডারটা হচ্ছে 2, তাহলে 3 স্কোয়ার ইন্টু বি ডিটারমিনেন্ট হবে। বলো তো ভাইয়া বি ডিটারমিনেন্টের মান কত, দেওয়া আছে তো, বি এর মানটা আসলে 5, তাহলে লেখা যাবে 9 ইন্টু হচ্ছে 5, তাহলে 5 নং কত লিখতে পারবা, 45 লেখা যাবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত বলো তো, অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। ক্লিয়ার হয়েছে? খুবই সহজ, প্রপার্টি জানলে একবার খুবই দ্রুত করে ফেলা যায়। দেন তারপরের যে প্রবলেমটা দেখো, এটা কোথায় আসছে, বলছিলাম যে এই প্রবলেমগুলো আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটি 19-20 সালে আসছে। সো এটা আমাদের কি বলছে, সেম টাইপের প্রপার্টির অঙ্ক। এখানে আমাদের এই একটা ম্যাট্রিক্স বলে দিছে, তোমাদেরকে তো প্রথম ক্লাসে বলছিলাম ম্যাট্রিক্সকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। আমরা চাইলে থার্ড ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করতে পারি, অর্থাৎ এরকম মনে করো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এটাকে আমরা চাইলে থার্ড ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করতে পারি, চাইলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করতে পারি, অথবা চাইলে আমরা এরকম 2টা লম্বালম্বি লাইন দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, 2টা মানে 4টা আর কি, এক পাশে 2টা করে। তো এটা লেখা যায়, তার মানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আমাকে বলছে কি ভাইয়া, আমাকে বলছে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্সের মান কত। তাহলে এটা কয় নাম্বার প্রপার্টি বলো তো, এটা কিন্তু আমাদের এই দেখো 3 নাম্বার যে প্রপার্টিটা আছে সেটা। তাহলে আমরা এমনি মনে রাখবো, দেখো এর উপরে যেহেতু ইনভার্স আছে আর ডিটারমিনেন্ট, ডিইটি দ্বারা বোঝাচ্ছে ডিটারমিনেন্ট, তাহলে এইটা অ্যাকচুয়ালি এরকম লেখা আছে, দেখো 2a ইনভার্স এত। তো এর উপরে যেহেতু ইনভার্স আছে তাহলে একে আমি নিচে নামাই দিই, নিচে নামাই দিলে এরকম হবে। আর 2টাকে যখন এর বাইরে নিয়ে যাব তখন কত হবে, 2 এর উপরে পাওয়ার হচ্ছে n আসবে। n কত বলো, n হচ্ছে 2/2 ক্রমের যেহেতু একটা অর্ডারটা যেহেতু 2/2, তাহলে এদের মানটা কত হবে বলো তো ভাইয়া, 2 হবে। তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই এ ডিটারমিনেন্টের মান কত, মান বের করতে হবে। তো আমরা এ ডিটারমিনেন্টের মানটা বের করি, কত আসে, 3 এবং 3 গুণ করলে হবে -9 প্লাস 4 দুগুণা হচ্ছে 8, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে -1। তাহলে এই যে -1টা বসাই দাও, 2 স্কোয়ার করলে 4 হয়, 4 ডিভাইডেড বাই -1 আলটিমেটলি হচ্ছে -4। সো দ্যাটস ওয়াই আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এতই সোজা, তুমি যদি প্রপার্টিগুলা জানো তাহলে, নাহলে কিন্তু তোমাদের করতে আসলে কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? দেন তারপরের প্রবলেমটা আমরা করার চেষ্টা করি। দেখো এটা কোথায় আসছে, এইটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য 2টা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যাদের হচ্ছে আমরা কি বলবো যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কঠিন হয়, তাদের 2টা ইউনিভার্সিটি, একটা হচ্ছে বুয়েট আমার ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আমাদের সাস্ট। সো বুয়েটে আগে হচ্ছে তোমার এমসিকিউ ছিল, আমাদের সময় প্রিলি ছিল, বাট এখন আবার প্রিলিটা আবার উঠাই দিচ্ছে, বুঝছো? ফুল সিলেবাসের ব্যাচগুলোতে আসার পরে আমাদের প্রিলিটা কিন্তু উঠাই দিচ্ছে, ঠিক আছে? বাট আগে কিন্তু আমাদের এই যে এমসিকিউ তো এক্সাম হইতো রিটেনের পাশাপাশি, সো 12-13 সালের আর কি। আচ্ছা এবার আসো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, সেম টাইপের একটা অঙ্ক। এখানে জাস্ট বলছে দেখো 3/3 আকারের, তাহলে আমাদের এন এর মান কত ভাইয়া, এন এর মান হচ্ছে আমাদের 3। এরপর দেখো একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছে ডি, আর ডি এর মান অর্থাৎ নির্ণায়কের মান হচ্ছে 20। এখন আমাকে বললো যে 2d ইনভার্সের মান কত হবে, এটা কয় নাম্বার প্রপার্টি বলো, 2 নাম্বার প্রপার্টিটা না, দেখছো সরাসরি আসে। তাহলে 2d ইনভার্স, 2 এর উপরে ইনভার্স আছে, ডি এর উপরে ইনভার্স আছে, তাহলে কত হবে 1/2d লেখা যাবে, তাই না? 2d ডিটারমিনেন্ট এরকম লেখা যাবে। আর এটাকে আমরা এর পরের লাইনে কি লিখতে পারি, 2টাকে বাইরে আনলে 2 এর উপরে হচ্ছে n চলে যাবে, n এর মান কত, n এর মান হচ্ছে 3,
তাহলে 2 কিউব ইন্টু ডিটারমিনেন্ট ডি, ডি এর মান কত, এটা হচ্ছে আমাদের 20। তাহলে লেখা যাচ্ছে 1/8 ইন্টু 20। বুঝতে পারলা? তাহলে 8 দুগুণা 16, তার মানে লেখা যায় 1/160। তাহলে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? দেন তারপরে দেখো এই যে একটা টাইপের একটা অঙ্ক, দেখো এই অঙ্কগুলো না দুইভাবে করা যায়। এখানে একটা নির্ণায়ক বলে দিছে, আজকে টাইপ নাম্বার 2 এর এমসিকিউ আর কি বলতে পারো। এখানে একটা নির্ণায়ক বলে দিছে, আমাকে বললো যে এটার মান কত এবং এখানে অপশন আছে। সো তোমরা যখন নির্ণায়ক প্র্যাকটিস করতেছিলা, এই ধরনের নির্ণয়গুলো যদি তোমাদের সিকিউতে আসে তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি করে ফেলবা। বাট যখন তোমাদের একটা এমসিকিউতে আসবে এবং তারপর আবার তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেটা তোমাদের অনেকে স্বপ্ন থাকে যে এখানে পড়ার, কুয়েটে আসা কোয়েশ্চেন, তো তখন কিন্তু তোমরা নার্ভাস হয়ে যেতে পারো যে ভাই এত বড় একটা অঙ্ক এমসিকিউতে দিচ্ছে, তাহলে আমরা কেমনে করে করবো, কোনো ধরনের শর্ট ট্রিক্স কি আছে কিনা। ভাইয়া উত্তর হচ্ছে অবশ্যই এটা শর্ট ট্রিক্স আছে, কারণ আমাদের কোয়েশ্চেনগুলো এমনভাবে নেওয়া হয় যাতে করে তুমি অ্যাডমিশন টেস্টে পারো। শর্ট ট্রিক্স আছে বলেই অঙ্কগুলো দেওয়া হয়, আর যে অঙ্কগুলোতে শর্ট ট্রিক্স থাকবে না ওগুলো নর্মালি কম দেওয়া হয়, বাট যদি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে তোমাকে না পারানোর জন্য বা বাদ দেওয়ার জন্য আসলে দেওয়া হয়। বুঝতে পারছো? সো এটা নিয়ে কোনো ধরনের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এই অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলা যায়। বুঝতে পারছো? দুইটা উপায় করা যাবে, আমি এটাকে তোমাকে দুইটা উপায় করা শিখাবো। নাম্বার ওয়ান যে অ্যাপ্রোচ, ওইটা হচ্ছে আমরা এটাকে অপশন টেস্ট করতে পারি। নাম্বার 2টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, আমরা এটাকে অপশন টেস্ট করব। কীভাবে অপশন টেস্ট করবো ভাইয়া, আমাকে একটু আইডিয়া দেন। আমরা এখানে করব কি, এক্স, ওয়াই এবং জেড এর 3টা আলাদা আলাদা ভ্যালু ধরে নেব, তবে কোনোটার ভ্যালু 0 ধরবো না। কেন 0 ধরবো না? কারণ কোনোটার ভ্যালু যদি আমি 0 ধরে ফেলি তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। এই 3টার অ্যান্সার তখন একই রকম চলে আসবে। দেখো তো 4xyz, একটা 0 ধরলে পুরোটাই 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে এবং এটাও 0 হয়ে যাবে। কাজে আমাকে 0 ধরা যাবে না, 0 বাদে অন্য যে কোনো তোমার 3টা ভ্যালু ধরতে পারো। এখন বলো তো চালাক মানুষরা কি করবে, সবচেয়ে ছোট ভ্যালুগুলো ধরবে, তাই না? বড় ভ্যালু ধরলে তো আমারই ক্যালকুলেশন করতে কষ্ট হবে। তাহলে আমি ছোট ছোট 3টা ভ্যালু ধরে নিই। ফর এক্সাম্পল আমি এখানে মনে করো এক্স এর মানটা 1 ধরলাম, ওয়াই এর মানটা 1 ধরলাম, আর জেড এর মানটা আসলে 2 ধরলাম। 2 ধরলে আমার এই পুরো নির্ণায়কটা আসলে কি হয়ে যায়, দেখো তো, এক্স প্লাস ওয়াই, তার মানে 1 + 1 মানে 2। তারপর এক্স এর মান 1, ওয়াই এর মানও হচ্ছে 1। তারপর এক্স এর মান 1, জেড এর মান কত হবে, জেড এর মান আসলে 3, আর এটা হচ্ছে 2। ওয়াই এর মান হচ্ছে 1, এটা 2, আর ওয়াই প্লাস জেড মানে এটা আলটিমেটলি লেখা যাবে 3। এবার বলো তো এই নির্ণায়কটার মান কত হবে, বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। কীভাবে বের করবো, আমরা জাস্ট বিস্তার করে ফেলবো। তো 2 এর সাহায্যে বিস্তার করলে আলটিমেটলি লেখা যায় 9 মাইনাস হচ্ছে 4, দেন -1 যদি নেই তাহলে 3 মাইনাস হচ্ছে 2, তো 3 মাইনাস হচ্ছে 2। তারপরে যদি -1 নেই তাহলে লেখা যাবে 2 মাইনাস হচ্ছে 3, তাহলে 2 মাইনাস হচ্ছে 3। তাহলে আলটিমেটলি দেখো কত লিখতে পারতেছি, 9 থেকে 4 বাদ দিলে লেখা যায় 5, 5 দুগুণা 10, -1, আর এইটা হয়ে যাবে +1, তাই না? এই এটা হচ্ছে +1 ছিল, দেখো +1 ছিল, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -1, এই যেটা হয়ে যাবে -1। তাহলে 10 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে কত পাচ্ছ, 8 পাচ্ছ। তাহলে আমি দেখো এক্স ওয়াই জেড এর মান বসানোর পরে আমাদের এটার মান কত আসছে, 8 আসছে। তাহলে এবার আমি কি করব, এক্স ওয়াই জেডটা এই অপশনের মধ্যে বসাবো যে কোথায় 8 হয় ভ্যালুটা। দেখো আমি প্রথম অপশনে যদি চেক করি 4 × এক্স এর মান 1, ওয়াই এর মান 1 এবং জেড এর মানটা আসলে 2, তাহলে দেখো তো এটা 8 চলে আসছে না। আমার কিন্তু বাকিগুলো আসলে চেকই করা লাগলো না। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 4xyz। ক্লিয়ার হয়েছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে এই অঙ্কটা এত বেশি সুন্দর যে এটার একটা শর্টকাট, একটা রুলসই তুমি মনে রাখতে পারো। কীভাবে করে, যে ভাইয়া তুমি এক কাজ করে ফেলো, এই অঙ্কটাকে ভালো করে দেখার জন্য তুমি একটা জিনিস দেখো যে ভাইয়া এটা কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো। কীভাবে? সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য ছিল আমরা প্রধান কর্ণ বরাবর একটা লাইন টানবো, তারপর তার দুই পাশে দেখবো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দেখছো এই যে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানে জেড আছে এবং এখানেও জেড আছে। আরেকভাবে এটাকে দেখা যায় কিভাবে করে, আমরা এরকম বলতে পারি যে এই যে প্রধান কর্ণ আছে, প্রধান কর্ণের যে উপরের ভুক্তিগুলোর গুণফল এবং প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলোর গুণফল পরস্পর আসলে সমান। যদি সমান হয় তাহলে অ্যান্সারটা অলওয়েজ এদের 3টার গুণফল এবং তার সামনে একটা 4 হবেই হবে, 4xyz হবেই হবে। আবারও বলি, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলার গুণফল এই যে এই 3টার গুণফল আর এই 3টার গুণফল যদি হচ্ছে আমাদের সমান চলে আসে তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে ওই 3টার গুণফল ইন্টু সামনে একটা ধ্রুবক থাকবে, তো সেই ধ্রুবকটা অলওয়েজ আমাদের 4 আসবে। তাহলে এমনি করে কিন্তু আমরা মনে রাখতে পারি।
বুঝতে পারছো? এটা তুমি যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো তো, এটা তুমি পারবা না? দেখো এটা কোথায় আসছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র টেক্সটাইল ইউনিভার্সিটি, বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, ওইটা ওই 16-17 সালের একটা কোয়েশ্চেন। কেমন করে আমরা করতে পারবো? এই কোয়েশ্চেনগুলো তোমরা বইয়ের মধ্যে রিটেনের জন্য করছো, এগুলো এমসিকিউর জন্য কীভাবে করবো? এইটাও আগেরটার মতো একটা অবভিয়াস প্রবলেম। কিভাবে করে দেখো, এই যে প্রধান কর্ণ হচ্ছে এইটা, তাই না? এখন এই প্রধান কর্ণের দুই পাশের ভুক্তিগুলো দেখো তো সমান কিনা। অবশ্যই সমান, বা অন্যভাবে বলতে পারি যে প্রধান কর্ণ বরাবর প্রধান কর্ণের দুই পাশের যে ভুক্তিগুলো আছে তাদের গুণফলটা আসলে সমান। দেখো এই যে এই তিনটার গুণফল এবং এই তিনটার গুণফলটা আসলে সমান। কত দেখো তো, এখানে হচ্ছে গুণ করলে এ বি ইন্টু এসি ইন্টু বিসি, তাহলে আলটিমেটলি জিনিসটা লেখা যাচ্ছে কত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার না? যদি উপরে এবং নিচে সমান হয় তাহলে কি বলছিলাম, সামনে একটা 4 দিয়ে দিবা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো অ্যান্সারটা কত, সি। বোঝা গেল? এতটাই সোজা। আচ্ছা, বাকি তোমরা চাইলে এখানে অপশন টেস্টও করতে পারো। তোমরা এখানেও কিন্তু অপশন টেস্ট করতে পারবা। অপশন টেস্টটা হচ্ছে মারাত্মক একটা রুলস। আমার এই সেকেন্ড যে রুলসটা, সেই সেকেন্ড রুলসটা কিন্তু শুধুমাত্র এই টাইপের অঙ্কের জন্যই খাটবে। বাট আমাদের যেটা অপশন টেস্ট আছে, এটা কিন্তু যে কোনো নির্ণায়কের ভ্যালুর জন্যই অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? অপশন টেস্টটা হচ্ছে সুপার, কি বলতে পারি আমরা, বলতে পারি যে সুপার ফর্মুলা, এটা বলতে পারো। বুঝছো? মানে এটা এত বেশি গুরুত্বপূর্ণ, সুপার টেকনিক এটা। বুঝছো? তুমি যে সব অঙ্কের মধ্যে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। করবা কি, তুমি এখানে কাজ করো, তুমি এখানে এ এর একটা মান ধরে নাও, এ এর মানটা মনে করো তুমি ধরে নাও হচ্ছে 1, বি এর একটা মান ধরে নাও মনে করো -1, আর সি এর একটা মান ধরে নাও তুমি আসলে 2। মান ধরে এইবার তুমি আসলে বসাও, পুরোটার মধ্যে বসায় দেখবা যে আলটিমেটলি তোমার অ্যান্সার হচ্ছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে মিলবে। নিজেটা ট্রাই করে নিও, পারবা আশা করি। দেন তারপরে আসো আমাদের 6 নম্বর যে অঙ্কটা। এটা কোথায় আসছে, জিএসটিতে আসছে। এখন তোমরা হয়তো বা অনেক ছোট, তোমরা হয়তো জানো না যে জিএসটি মানে কি। জিএসটি মানে হচ্ছে ওই যে এটাকে আমরা বলি গুচ্ছ ভর্তি পরীক্ষা আর কি, যেখানে প্রায় তোমার 20-21টার মতো ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা নেয়, যার মধ্যে তোমার কি বলে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপর হচ্ছে তোমার ওই যে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অনেক ধরনের বিশ্ববিদ্যালয়গুলো একসাথে পরীক্ষা নেয় আর কি। বুঝতে পারলা? আচ্ছা, তো আমাকে এবার এই যে নির্ণায়কটা আছে এটার মান আমাকে বের করতে বলছে এখানে। তো এটা করা খুবই সহজ। তোমাদের মনে আছে যে তোমাদেরকে আমি একটা নির্ণায়কের প্রপার্টি শিখাইছিলাম? প্রপার্টিটা কি ছিল, যদি নির্ণায়কে এরকম যোগ থাকে তাহলে এই দুটাকে আমরা ভাগ মানে আলাদা আলাদা করে লিখতে পারবো। মনে আছে না? আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে এটাকে আমি যদি আলাদা আলাদা করে লিখি তাহলে এরকম লেখা যাবে। দেখো ভাইয়া, আই কিউব আই টু দি পাওয়ার 5, দেন আই কিউব আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 7। আলাদা আলাদা করে লিখবো, তাহলে এটা লেখা যাচ্ছে এটা লেখা যাবে আই কিউব আই টু দি পাওয়ার 5। দেন সামনে একটা প্লাস দিয়ে দিবা, দেওয়ার পরে এখানে থাকবে হচ্ছে আই কিউব আই টু দি পাওয়ার 5, তারপরে দেখো আই কিউব আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 7। এরপরে এই যে প্লাসের যে বাকি অংশটুকু আছে সেটা লিখতে হবে। সেটা কত হবে? সেটা হচ্ছে আই কিউব আই টু দি পাওয়ার 5 আর আই টু দি পাওয়ার 7। এবার একটু খেয়াল করো, মজার একটা জিনিস ঘটে গেছে। তোমাদের মনে আছে তো, আমি তোমাদেরকে বলছিলাম একটা প্রপার্টিতে যদি দেখো যে কখনো নির্ণায়কের দুইটা কলাম অথবা দুইটা সারির মান সমান হয়ে গেছে, তখন তার মান কত হয়? 0 হয়ে যায়। তাহলে দেখো তো ভাইয়া, এই যে এটার প্রথম কলাম, এটার প্রথম থার্ড কলাম, এরা দুজন সমান, তার মানে এটার মান 0। প্লাস এইটার দ্বিতীয় কলাম এবং এটার তৃতীয় কলাম সমান, তাহলে এদের মানও 0। এবার 0 + 0 মানে কি হবে? একটা বড় 0। তাহলে অ্যান্সার কোনটা বলো? অ্যান্সারটা হচ্ছে আমাদের বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ভাইয়ারা? বি নাম্বারটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। দেন আসো আমরা বেশ কিছু সহজ, ইম্পর্টেন্ট অথবা অনেকের কাছে কঠিন প্রবলেম আমরা করব। এই প্রবলেমগুলো না তোমাদের হচ্ছে কেতাবুদ্দিন স্যারের যে বইটা আছে, ওই কেতাবুদ্দিন স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে। অন্য যারা বই ফলো করো তারা হয়তো নাও পাইতে পারো, বাট কেতাবুদ্দিন স্যারের বইতে এই ম্যাথগুলো দেওয়া আছে। সো আমরা এই ম্যাথগুলো একটা করে করবো। দেখো, প্রথম যে ম্যাথটা আমাকে বলেছে, এগুলো কিন্তু কোনো বোর্ডে আসে নাই, কেতাবুদ্দিন স্যারের ম্যাথ তো। দেখো এখানে কি বলছে, 1/cot θ, সরি 1 cot θ - cot θ এবং হচ্ছে 1, এবং এখানে কত আছে? 1 - cot θ এবং 1। এর উপরে কি আছে? ইনভার্স আছে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সাথে এটার ইনভার্স ম্যাট্রিক্সটা যদি আমি গুণ করি তাহলে আমরা এটা পাবো। এটা যদি পাই তাহলে আমাকে বললো যে এ এবং বি এর মান কত। তো আমার স্টুডেন্টরা তোমরা খুব সহজেই বুঝে ফেলবা যে আসলে এখানে তো ভাইয়া তেমন কোনো কিছু নাই, জাস্ট আমাকে এই ছোট্ট ম্যাট্রিক্সটার ইনভার্সটা বের করতে হবে, তারপর দুটাকে গুণ করতে হবে, গুণ করে ইকুয়াল লিখলে এ আর বি এর মানটা চলে আসবে। তো আমরা ওই কাজটাই করবো। তো চলো আমরা আগে করি। তাহলে ফার্স্ট অফ অল আমরা নাই যে এই যে পার্টটার সলিউশনটা করার চেষ্টা করি। আমরা সবার আগে করি কি, যে ওই যে আমাদের এই পার্টটা আছে এইটার ইনভার্সটা বের করার চেষ্টা করি।
এইটার ইনভার্সটা হচ্ছে এরকম হবে যে 1 মাইনাস কট থেটা, এখানে আছে কট থেটা, এখানে হচ্ছে 1। তো এইটার যদি আমি ইনভার্স করি, ইনভার্স বের করার রুলসটা কি ছিল মনে আছে তো? সবার আগে 1/ডিটারমিনেন্ট অর্থাৎ তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটার মান কত হয় দেখো তো, গুণ করো, একবারে গুণ করতে পারবা। এই যে এককে 1 প্লাস কট স্কোয়ার থেটা, তাহলে 1/1 প্লাস কট স্কোয়ার থেটা দ্বারা তোমাকে এটা ভাগ করতে হবে। এরপরে রুলসটা কি ইনভার্স বের করার, প্রধান করের ভুক্তিগুলোকে চেঞ্জ করতে হবে। এখন এটা চেঞ্জ করলে তুমি বুঝবাই না, কারণ দুইটাই তো আমাদের 1 1 1 1। আর কি করতে হবে, সেকেন্ডারি কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের চিহ্নটা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমরা পাবো মাইনাস কট থেটা, আর এখানে আমরা পাবো প্লাস কট থেটা। ক্লিয়ার হয়েছে? এখন একটা মজার জিনিস দেখো তো, আমাদের এই যে নতুন যেটা ম্যাট্রিক্স বের হইলো আর এই ম্যাট্রিক্স দুটা কিন্তু আসলে একদম হুবহু সমান। আরেকটা বিষয় খেয়াল করার আছে, সেটা হচ্ছে আমরা তো একটা জিনিস জানি ভাইয়া, সেটা হচ্ছে সরি ইদানিং হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাট মিনস 1 প্লাস কট স্কোয়ার থেটা, এইটা মানে আমি কত লিখতে পারবো ভাইয়া, 1 প্লাস কট স্কোয়ার থেটা সমান সমান লিখতে পারবো কোসেক স্কোয়ার থেটা। তাহলে আলটিমেটলি এই যে এখানে যে আমাদের 1 প্লাস কট স্কোয়ার থেটাটা আছে, এই জায়গায় আমি লিখতে পারবো কোসেক স্কোয়ার থেটা। তাহলে 1 বাই লেখা যাচ্ছে কোসেক স্কোয়ার থেটা, আর এটা আসতেছে 1 মাইনাস কট থেটা, এরপরে কট থেটা, আর এখানে হচ্ছে 1। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? থাকার কথাও না আসলে, ঠিক আছে। দেন তারপর আমি লিখবো, আমার কাছে এই লাইনটা গিভেন আছে, তাই না? সো আমি লিখবো যে এখানে গিভেন দ্যাট, গিভেন বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, হোয়াট এভার যা ইচ্ছা লেখো না কেন। এরপর তুমি এখানে লেখো যে 1, এখানে আছে হচ্ছে আমাদের কট থেটা, এখানে কত, এখানে হচ্ছে মাইনাস কট থেটা, আর এখানে হচ্ছে 1। তো এটার সাথে আমরা গুণ করতেছি কাকে, 1 বাই কোসেক স্কোয়ার থেটাকে সামনে নিয়ে আসি, সামনে আনলাম, সবার সামনে দেখা যাচ্ছে, ওই যে দেখো আমি লিখছি কিন্তু। আচ্ছা, তাহলে এটাকে যেহেতু দেখা যাচ্ছে না, এটার আমি একটু ডান সাইডে যা লেখা শুরু করি। ওকে, এই যে হয়ে গেছে। দেন তারপরে 1 মাইনাস কট থেটা, 1 মাইনাস হচ্ছে কট থেটা, আর হচ্ছে কট থেটা 1, কট থেটা এবং হচ্ছে 1 ইকুয়াল টু বলে দিছে কত, ইকুয়াল টু বলে দিছে এ মাইনাস বি, বি আর হচ্ছে এ। হইলো। এবার দেখো ভাইয়া, আমাদের এই দুটাকে জাস্ট গুণ করতে হবে। এখন দেখো এ আর বির মান বের করার জন্য আমার কিন্তু সবগুলোকে গুণ করার কোনো দরকারই নেই। দরকার আছে সবগুলোকে গুণ করা, কোনো দরকার নেই। আমি আসলে করবো কি জানো, আমি আসলে এটা কি 1 নাম্বার রো 1 নাম্বার কলামের ভুক্তিটা না, 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে এক কাজ করে ফেলবো, গুণ করার রুলস কি ছিল, এই 1 নাম্বার রো এর সাথে 1 নাম্বার কলাম গুণ। তাহলে এদের গুণফল সমান সমান, এই দুইটার গুণফল সমান সমান আমি লিখবো হচ্ছে এ, আর দেখো বি কোথায় আছে, এখানে আছে, তাই না? বি এখানে আছে। তো বি মানে কি লিখতে পারি, বি হচ্ছে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। তাহলে এই যে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, এদের দুইটার গুণ করে ইকুয়াল টু বি লিখলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে আমি এই কাজটাই করি, ঠিক আছে? তাহলে আমরা এই কাজটাই করি। দেখো আমরা লিখতে পারবো এখানে এরকম করে যে ও ভাইয়া এইভাবে, এটা একটু সামনের দিকে চলে আয়। ওকে, 1 গুণ হচ্ছে, তাই আমি লিখতে পারি যে এ ইকুয়াল টু লেখা যাবে, এ ইকুয়াল টু লেখা যাবে 1 বাই কোসেক স্কয়ার থেটা কিন্তু থাকবে 1 বাই, তুমি চাইলে পুরোটাই গুণ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ফাঁকিবাজি করতেছি, আমি জাস্ট এইটার সাথে এটা গুণ করে এই লিখতেছি, আর এইটার সাথে এটা গুণ করে বি লিখতেছি। সো 1 বাই কোসেক স্কয়ার থেটা সামনে থাকবে, আমি এটা লিখি 1 বাই কোসেক স্কয়ার থেটা, আর এদের দুটাকে গুণ করলে কত হয়, 1 এর সাথে 1 গুণ, এই যে 1 এর সাথে 1 গুণ, তাহলে পাবো হচ্ছে 1, আর কট থেটার সাথে মাইনাস কট থেটা গুণ, তাহলে লেখা যাচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার থেটা। বুঝতে পারলা? তাহলে এর মানটা আলটিমেটলি দেখো এখন কত লেখা যায়। তো খুবই সিম্পল, কোসেক স্কোয়ার থেটা 1 এর সাথে গুণ হইলে 1 বাই কোসেক স্কোয়ার থেটা আসে, 1 বাই কোসেক স্কোয়ার থেটা মানে লেখা যায় সাইন স্কোয়ার থেটা মাইনাস 1 বাই কোসেক স্কোয়ার থেটা মানে তো সাইন স্কোয়ার থেটা, আর কট স্কোয়ার থেটা মানে লেখা যায় কট স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা। তাহলে এটা লিখতে পারবো সাইন স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা ইন্টু, এটা লিখতে পারবো কট স্কোয়ার থেটাকে কজ স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা। বুঝতে পারলা? তাহলে এবার দেখো এইটা এবং এটা কিন্তু আউট। তাহলে আলটিমেটলি আমরা যেটা লিখতে পারতেছি ওইটা হচ্ছে ভাইয়া এরকম, ওইটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা মাইনাস
কজ স্কোয়ার থিটা সমান, বা মাইনাসটা যদি কমন নেই তাহলে দেখো একটা ফর্মুলা পড়ে যায়, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তোমরা তো এখনো ছোট, হয়তো ত্রিকোণমিতি পড়োও নাই, তোমাদের জানার সুবিধার্থে আমি বলে রাখি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে cos 2 থিটা। তাহলে আলটিমেটলি এ সমান সমান আমি লিখতে পারতেছি মাইনাস cos 2 থিটা। বুঝতে পারলা? দেন তারপরে আমার লাগবে কার মান, বি এর মানটা। তো আমরা এবার লিখতে পারবো যে বি সমান সমান, দেখো তো যখন আমি বি লিখতে যাব তখন সেটা কয় নাম্বার গুণ করতে হবে, এই যে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। এখন 2 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম যখন তুমি গুণ করবা, 2 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম যখন তুমি গুণ করবা তখন কি লেখা যায় দেখো, 1 বাই এখানে তো কোসেক স্কোয়ার থিটা আছেই, 1 বাই কোসেক স্কোয়ার থিটা তো এখানে আছেই, 1 বাই কোসেক স্কোয়ার থিটা আছে। এইটার সাথে আমাদের এবার গুণ হবে ওই পুরো জিনিসটা, তাই না, কোসেক স্কোয়ার থিটা। এবারে যে 2 নাম্বার রো এর সাথে কট থিটা প্লাস কট থিটা মানে 2 কট থিটা লেখা যায়, লিখতে পারবো 2 কট থিটা। তাহলে দেখো এটা লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা গুণন 2 ইন্টু, এটা ছিল কট থিটা, কজ না কট থিটা, 2 কট থিটা। কিভাবে 2 কট থিটা আসলো অনেকে বলতে পারে যে এই যে কট থিটার সাথে 1 গুণ করলে কট থিটা, 1 এর সাথে কট থিটা গুণ করলে আলটিমেটলি কট থিটা। তাহলে এখানে লেখা যাবে 2 কট থিটা। কট থিটা মানে আবার কি লেখা যায়, কট থিটা মানে লেখা যাবে কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা। এবার এটা কাটো, তাহলে শুধুমাত্র একটা সাইন থিটা থাকবে, তাহলে উপরে পড়ে থাকতেছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ভাইয়া তোমাদের জানার সুবিধার্থে আমি বলে রাখি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ওয়ান অফ দ্য অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এবং সেটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাইলাম, অতএব আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, অতএব আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে এ সমান সমান মাইনাস কস 2 থিটা আর বি সমান সমান সাইন 2 থিটা। আশা করা যাচ্ছে এটা ক্লিয়ার হয়েছে। এই অঙ্কটার মাধ্যমে তোমরা কিন্তু ত্রিকোণমিতির দুটো ফর্মুলাও শিখে ফেললা, একটা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, আর একটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন 2 থিটা। এবার আসো আমার নেক্সট প্রবলেমটা, এটাও কেতাবুদ্দিন স্যারের একটা প্রবলেম। এখানে কি বলে দিছে, এই একটা ম্যাট্রিক্স বলে দিছে, ম্যাট্রিক্সটাকে চেনা চেনা লাগে, এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, সরি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, এখন এই ম্যাট্রিক্স এবং দুইটা কলাম ম্যাট্রিক্স বলে দিছে, একটা হচ্ছে U1 এবং একটা হচ্ছে U2। এই একটা বর্গ ম্যাট্রিক্স U1 এবং U2টা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে কি, যার একটা মাত্র কলাম থাকবে। যদি হয় বলে দিছে যে এর সাথে যদি আমরা ওই U1 কলাম ম্যাট্রিক্সটাকে গুণ করি তাহলে রেজাল্ট পাবো হচ্ছে এটা, আর এর সাথে U2 কলাম ম্যাট্রিক্সটাকে গুণ করলে রেজাল্ট পাবো হচ্ছে এটা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে U1 এবং U2 এর সমষ্টি নির্ণয় করো। এখন বলো তো, গুণ করার একটা শর্ত আছে না, কি শর্ত, এর অর্ডার যদি 3/3 হয়, এই U1 এটা গুণ করতে হইলে অবশ্যই 3 মানে U1 এর যেই রো নাম্বার সেটা 3 হইতে হবে, আর কলাম নাম্বার কত হইতে হবে, কলাম নাম্বার কিন্তু 1 হইতে হবে। কেন, কারণ এর সাথে U1 গুণ করে আমি যে ম্যাট্রিক্সটা পাইছি তার অর্ডারটা 3/1। তো কাজেই 3/3 একটা ম্যাট্রিক্সের সাথে 3/1 এর একটা ম্যাট্রিক্স গুণ করলে ওই 3/1 পাওয়া যায়। এছাড়াও কোশ্চেনে যেহেতু বলে দিছে একটা কলাম ম্যাট্রিক্স, তার মানে অবশ্যই এটা কলাম ম্যাট্রিক্সই হবে। সেটা কলাম ম্যাট্রিক্স মানে একটা মাত্র কলাম থাকে, এই যে একটা মাত্র কলাম এখানে লিখছি। তাহলে যেহেতু U1 এবং U2 মানে আমি জানি না, আমি ধরে নিই আমরা একটা সলিউশন করতেছি। সলিউশন করতে গেলে আমরা এখানে ধরে নিচ্ছি যে লেট, কি ধরে নিচ্ছি, U1 এইটার ভ্যালুটা হবে মনে করো A, B আর হচ্ছে C। জানি না যেহেতু, তো আমি কি করবো, আর ABC ধরবো। বুঝতে পারলাম। আর হচ্ছে A দেওয়া আছে, এবার আমি লিখবো যে AU1। সো গিভেন দ্যাট আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট AU1 সমান সমান দেওয়া আছে আমার কাছে 1 0 0 1 0 এন্ড হচ্ছে 0। এর সাথে U1 যদি গুণ করি তাহলে কত হয় দেখো তো, এর সাথে গুণ করলে এটা আসবে হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3 0 1 2 0 1 2 0 0 1 0 0 1। এর সাথে আমরা U1 গুণ করতেছি, U1টা আমরা ধরে নিছি ABC ইকুয়াল টু কত লেখা যাচ্ছে 1 0 এবং হচ্ছে 0। বুঝতে পারলাম। ওকে, এরপর আরে এটা ছেড়ে দিচ্ছে কেন বারবার। ওকে, ডান। এবার দেখো আমরা এগুলোকে গুণ করি, প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ, দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম গুণ এবং তৃতীয় রো এর সাথে প্রথম কলাম গুণ। তাহলে গুণ করলে আলটিমেটলি এরকম জিনিসপাতি আসবে। দেখো প্রথমটা যদি গুণ করি তাহলে A
0 0। তাহলে এরকম আসতেছে গুণ করলে, গুণ করা তো আমি আর নতুন করে শেখাবো না। এখানে আসবে a প্লাস 0 প্লাস 0। তারপরেরটা 2ab প্লাস 0, 2a প্লাস b প্লাস 0। দেন c যদি গুণ করি 3a 2b আর হচ্ছে c, তাহলে 3a 2b প্লাস হচ্ছে c। এইটা ইকুয়াল টু হইতে হবে কত? এটা ইকুয়াল টু হইতে হবে 1 0 এবং হচ্ছে 0 সমান। তো যখন দুইটা ম্যাট্রিক্স সমান হয় তখন তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে লেখা যাচ্ছে অতএব a এর মান 1 বের হয়ে গেছে, দেখছো a এর মানটা। এরপরটা কি লিখতে পারবো? এরপরটা লিখতে পারবো 2a প্লাস b মানে হচ্ছে 0। তো a এর মান যদি 1 হয় তাহলে b এর মান কত হবে? -2 হবে, সিম্পল। দেন লাস্টলি c নাম্বারটা, তো দেওয়া আছে 3a প্লাস 2b প্লাস c সমান সমান হচ্ছে 0। তো a এর মানটা 1 তাহলে 3, আর b এর মানটা -2 তাহলে কত হয়? -4। তো 3 -4 প্লাস c ইকুয়াল টু লেখা যাচ্ছে 0, বা আমি লিখতে পারবো c সমান সমান হচ্ছে 1। এর মান বের করলাম, b এর মান বের করলাম, c এর মান বের করলাম। তাহলে অতএব লেখা যাচ্ছে আমাদের u1 ম্যাট্রিক্সটা হচ্ছে 1 -2 এবং হচ্ছে আমাদের 1। তো u1 আমরা বের করে ফেলছি, বুঝছো? u1 এর মানটা আমরা বের করে ফেলছি। সো এটাকে আমরা মার্ক করে রেখে দিই, এই যে u1 বের হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে u2টা বের করা। তো আমরা বের করব, পরে একটা আমরা পেজ নেই। আমাদের au2 সমান সমান দেওয়া আছে 0 1 0, তাহলে 0 1 এবং হচ্ছে 0। এর মান কত দেওয়া আছে? 1 2 3 0 1 2, 1 2 3 0 1 2, 0 1 2 এবং 0 0 1 0 0 1। আমরা ধরে নিচ্ছি, ধরে নেই u2 যেহেতু একটা কলাম ম্যাট্রিক্স, তাহলে এটা আমরা আগেরটা abc ধরে ফেলছি, এবার এটাকে আমরা xyz ধরে নিচ্ছি, কোনো সমস্যা নেই। xyz সেম ভাবে আমরা বের করতেছি, xyz সমান সমান লেখা যাচ্ছে 0 1 0। অনেকক্ষণ ধরে পিছনেতে গিয়ে তাকাই না, বুঝতেছো তো নাকি? বুঝবা ইনশাল্লাহ। এরপরে আবার গুণ করতেছি, তাহলে গুণ করলে উপরে শুধুমাত্র থাকবে x, নিচেটা থাকবে 2x প্লাস y, তারপরেটা থাকতেছে 3x প্লাস 2y প্লাস z। এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0 0 1 0। এবার x ইকুয়াল টু 0, তারপরে এমনি করে লিখবো আর কি। তাহলে x ইকুয়াল টু লেখা যাচ্ছে এখান থেকে 0। দেন আমি এখানে লিখতে পারি যে 2x প্লাস y সমান সমান হচ্ছে 1। x এর মান যদি 0 হয় তাহলে y এর মান আমি লিখতে পারবো আসলে 1। দেন লাস্টলি 3x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 0। x এর মান যেহেতু 0 বসাই দিই তাহলে 0 হয়ে যাচ্ছে, y এর মানটা হচ্ছে 1 তাহলে 2 থাকবে। তাহলে অথবা এখান থেকে লিখতে পারতেছি z সমান সমান লেখা যাচ্ছে -2, বুঝতে পারলা? তো x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে 1 এবং হচ্ছে z এর মান হচ্ছে -2। আগে কত ছিল? a এর মানটা ছিল 1, b এর মানটা -2 এবং c এর মানটা হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি যে অতএব কি? অতএব আমি লিখতে পারতেছি যে u2 যেই ম্যাট্রিক্সটা একটা কলাম ম্যাট্রিক্স, দ্যাট উইল বি x এর মান 0, y এর মান 1, z এর মান হচ্ছে -2। তাহলে 0 1 -2। আমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে u1 এবং u2 এর সমষ্টি। সো অতএব লেখা যাচ্ছে u1 প্লাস u2 সমান সমান, ফলত u1 এর মান কত? 1 -2 1 1 -2 এবং হচ্ছে 1। আর u2 এর মান কত? u2 এর মান হচ্ছে 0 1 আর হচ্ছে -2। দুইটাকে যোগ করতে হবে। যোগ করা মানে অনুরূপগুলোকে যোগ করা। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে আমরা পাবো 1, -2 এর সাথে 1 যোগ করলে -1, 1 এর সাথে -2 যোগ করলে আলটিমেটলি -1। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। আশা করা যাচ্ছে এই চমৎকার অঙ্কটা তোমরা আসলে বুঝে ফেলছো, বুঝতে পারলাম। দেন তারপরের অঙ্কটা আমরা করব, এটা খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা, এখানে কি বলছে? একটা ম্যাট্রিক্সের সিরিজ দেওয়া আছে, বলছে যে ম্যাট্রিক্স সমূহ এ আর ইকুয়াল টু আর আর -1 আর -1 এবং আর এর মানটা এখানে যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 যে কোনো কিছু হইতে পারে। যদি হয় তাহলে দেখো a1 মানে কি? আর এর মান যখন 1 বসাবো তখন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে a1 এর নির্ণায়ক প্লাস a2 এর নির্ণায়ক প্লাস ডট 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 a101 এর নির্ণায়ক। এই সবগুলো নির্ণায়কের মানের যোগফলটা অ্যাকচুয়ালি কত হবে সেটা আমাকে বের করতে হবে, বুঝতে পারলাম? কীভাবে করে করতে পারি? খুব ইজিলি করা যায়। দেখো কীভাবে করে। আমরা যদি চাই a1 বের করতে, প্রথমত a1 এর নির্ণায়কের মান বের করতে হলে আমাকে a1 ম্যাট্রিক্সটা আগে বের করা লাগবে। তো আমি যদি চাই একবারে বের করি, a1 নির্ণায়কটা বের করে ফেলি, কত আসবে? আর এর জায়গায় বসাইতে হবে 1, তো এটা হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে হবে 0, এটাও 0, এটা হচ্ছে আমাদের 1।
বলো তো এ নির্ণায়কের মানটা কত? মান হচ্ছে 1, কারণ এটা একটা আমাদের অভিযোগ ম্যাট্রিক্স। তারপরে আমি যদি চাই A2 বের করতে, দেখো তো A2 কত হয়। A2 হচ্ছে আরের জায়গায় আমাকে 2 বসাইতে হবে। যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, 2 মাইনাস 1 মানে 1, এবং আরের জায়গায় আমরা এখানে 2 বসাচ্ছি। তাহলে আলটিমেটলি মান কত পাচ্ছি? 2 দুগুণা 4, 4 থেকে একবার দিলে 3 পেয়ে যাবো। দেন আসো A3, A3 এর ভ্যালু কত হয়? A3 হচ্ছে আরের জায়গায় আমরা 3 বসাচ্ছি, তো 3, এটা হয়ে যাবে 2, এটা 3, এটা হচ্ছে 2, আরে এটা হচ্ছে, এটা 3, এটা 3, আর এটা হচ্ছে 2। তো 3 × 9, 9 থেকে 4 বাদ দিলে আলটিমেটলি কত আসবে? 5 আসবে। একটা প্যাটার্ন লক্ষ্য করতেছো? A1 এর মান 1, A2 এর মান কত? 3, A3 এর মান কত? 5। সবার লাস্টেরটা কত সেটা আমরা বের করে নিই। সবার লাস্টেরটাকে বের করি, তার আগে এই জিনিসটাকে একটু ছোট করে নিই যাতে করে আমার জন্য জায়গা হয়। তাহলে এই যে পুরো জিনিসটাকে আমরা ছোট করে নিচ্ছি। আমরা এবার বের করতেছি A101, এই যে লাস্টেরটা। তো A101 মানে হচ্ছে আরের জায়গায় বসবে 101, 101 থেকে একবার দিলে 100 হবে, তারপর একটা 100, এবং এটা হবে আমাদের 101। এখন এইটার মান তো আমি আর হাতে কলমে বের করতে পারবো না। 101-এর সাথে 101 গুণ করলে এটা হয় 1000, এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি এরকম আসবে 100201 মাইনাস 100 ইন্টু 100, 100 ইন্টু 100 মানে তো 10,000 হয়। সো 10,000, তো 10,000 দিলে আলটিমেটলি এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 201, অর্থাৎ A101 এর মান হচ্ছে 201। এইবার এই অঙ্কের বাকি যে পার্টটা, ওই পার্টটা কিন্তু একবারে হালুয়া। কেন বলো? কারণ আলটিমেটলি আমাকে বের করতে হবে এই যে এইটার মান, এই সবগুলো যোগফলের মান, তাই না? তো বলো A1 এর মান কত? 1, A2 এর মান কত? 3, A3 এর মান কত হবে? 5, A4 এর মান কত হবে? 7, প্লাস ডট 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 কোন পর্যন্ত? 201 পর্যন্ত। তাহলে এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার সমান্তর ধারার যোগফলের ফর্মুলা না, সমষ্টির ফর্মুলাটা মনে আছে? ফর্মুলা তো মনে আছে। এখন আমাকে একটা কথা বলো ভাইয়া, 1 থেকে 201-এর মধ্যে কতগুলো বেজের সংখ্যা আছে? এখানে সবগুলো তো বেজের সংখ্যা, তাই না? 1, 3, 5, 7, কয়টা আছে? যদি না পারো হিসাব করতে, এর একটা ফর্মুলা কিন্তু ছিল, ধারার n-তম পদ নির্ণয়ের ফর্মুলা, মনে আছে? আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। n-তম পদ বের করার ফর্মুলা হচ্ছে, n-তম পদ বের করার ফর্মুলা হচ্ছে এই যে a প্লাস n-1 ইন্টু d। এইটা কি ছিল? প্রথম পদ। প্রথম পদ কোনটা? প্রথম পদ হচ্ছে 1 প্লাস n-তম পদ কত? 201। তো প্রথম পদ হচ্ছে 1, n এর মান আমি বের করবো n-1, d এর মান হচ্ছে সাধারণ অন্ত যেটা হচ্ছে 2, সমান সমান লেখা যাচ্ছে 201। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারতেছি ভাইয়া n-1 সমান সমান 100, n এর মান হচ্ছে 101। তাই এখানে টোটাল 101টা পদ আছে। এখন সমান্তর ধারার n-তম পদের বৈশিষ্ট্য সমষ্টির ফর্মুলাটা কি ছিল মনে আছে? n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি। n তো আমরা বের করে ফেলছি। সমষ্টির ফর্মুলাটা ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তোমরা আমার থেকে আরো ভালো জানার কথা, কারণ তোমরা কয়দিন আগে এইচএসসি পাস করছো, আমি তো অনেক আগে এইচএসসি পাস করে ফেলছি। আচ্ছা, তো ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ফর্মুলা যদি ফালাই দিই n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো বলো n এর মান কত? 101 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু প্রথম পদ কত? 1 প্লাস n এর মান কত? 101। তাহলে 101 মাইনাস 1 ইন্টু d হচ্ছে সাধারণ অন্ত, এটা হচ্ছে 2 আসবে আমাদের। তাহলে আলটিমেটলি দেখো লেখা যাচ্ছে 101 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা লিখতে পারতেছি 2 প্লাস 200। তাহলে 2 প্লাস 200, এটা হচ্ছে 200, 2 প্লাস এটা হচ্ছে 200। তো 202-কে 2 দ্বারা ভাগ করলে হয় 101। তাহলে অ্যান্সারটা কত? আলটিমেটলি 101-এর উপর স্কোয়ার। আর 101-এর উপর স্কোয়ার করলে আমাদের অ্যান্সারটা আসবে 10201, 10201। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। আশা করা যাচ্ছে এই প্রবলেমটা তোমরা আসলে বুঝতে পারছো। দেন তারপরের যে প্রবলেমটা, সেটা এখানে আমাকে বলেছে a ইকুয়াল টু যদি এটা হয় এবং a ইনভার্সের উপর স্কোয়ার সমান সমান যদি এইটা হয়, তাহলে এফ অফ থিটার মানটা আসলে কত হবে? এফ অফ থিটাটা কোথায় আছে? এফ অফ থিটাটা হচ্ছে সামনে আছে। তাহলে এই যে এখানে এফ অফ থিটার মানটা কত হবে সেটা বের করতে হবে। তো এটা বের করার আগে এর মান এটা দেওয়া আছে, আমাদের সবার আগে এ ইনভার্স বের করতে হবে। বের করে তার উপরে আবার স্কোয়ার করতে হবে, অর্থাৎ এ ইনভার্সকে 2 বার গুণ করতে হবে। গুণ করে যে রেজাল্ট আসবে ওইটা সমান সমান আমি কি লিখবো? এই পুরো জিনিসটা লিখবো, এরপর তুলনা করে এফ থিটার মানটা বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের আইডিয়া। তো আমরা যদি চাই
এইটার ইনভার্স বের করতে তাহলে কত হয় একটু খেয়াল করি তো। এর ইনভার্স আমরা বের করতে চাচ্ছি। ইনভার্স বের করার উপায় হবে আমাদের এইটা ডিটারমিনেন্টের মান বের করতে হবে। ডিটারমিনেন্টের মান কত? 1 মানে ডিটারমিনেন্টের মান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে ডিটারমিনেন্টের মান। ডিটারমিনেন্টের মান দ্বারা ভাগ 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য। এরপরে কি করতে হবে বলো? প্রধান কর্ণপরের ভুক্তিগুলোকে ইন্টারচেঞ্জ করো। 1 এবং 1কে ইন্টারচেঞ্জ করলে চেঞ্জ হবেই না, এটা 1 থাকবে। আর সেকেন্ডারি কর্ণপরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস কট থিটা আর এটা হয়ে যাবে প্লাস কট থিটা। তো আই গেস এটা তুমি বুঝতেই পারছো, এটা তেমন কোনো কঠিন কোনো বিষয় না। এবার এ ইনভার্সের উপরে স্কোয়ার আছে, দ্যাট মিনস আমাকে অ্যাকচুয়ালি এ ইনভার্সের সাথে আবার একটা এ ইনভার্স গুণ করতে হবে। গুণ করলে আমরা কি পাবো? এ ইনভার্সের উপরে স্কোয়ার পাবো। এ ইনভার্সের উপরে আমরা স্কোয়ার পেয়ে যাব। ওকে, তাহলে 1/1 প্লাস কট স্কোয়ার থিটা মানে লেখা যাবে 1 কোসেক স্কোয়ার থিটা। আর এখানে আলটিমেটলি কত পাচ্ছি? 1 কট থিটা মাইনাস কট থিটা 1। এর সাথে আবার গুণ করতে হবে 1 মাইনাস কট থিটা আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে কট থিটা আর হচ্ছে 1। এই যে আমাদের এ ইনভার্সের উপরে স্কোয়ার কিন্তু চলে আসছে, এটাই কিন্তু আমাদের আলটিমেটলি এ ইনভার্সের উপরে স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার আমরা গুণ করে দিই। প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ। তার আগে এটা মানে কি লেখা যায়? সাইন স্কোয়ার থিটা লেখা যায়। 1 কোসেক স্কোয়ার থিটা মানে লেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার প্রথম রো এর সাথে প্রথম কলাম যদি গুণ করি তাহলে পাবো 1 মাইনাস কট স্কোয়ার থিটা। তারপরে আমরা পাচ্ছি মাইনাস 2 কট থিটা। তারপরে আমরা পাবো প্লাস 2 কট থিটা। অ্যান্ড লাস্টলি আমরা পাচ্ছি মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 1 বা 1 মাইনাস কট স্কোয়ার থিটা। 1 মাইনাস কট স্কোয়ার থিটা। এই যে আমরা ভ্যালু একটা পেয়ে গেছি, বুঝতে পারলাম? এখন আসো, আচ্ছা একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এই যে এখানে যে 1/1 প্লাস কট স্কোয়ার থিটা একটা আসছিল, এটা হচ্ছে এ ইনভার্স একটার জন্য। আবার আরেকটা এ ইনভার্সের জন্য একটা 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে 1/1 প্লাস কট স্কোয়ার থিটা থাকবে না? থাকবে। তো ওই দুটাকে একত্রে গুণ করলে আলটিমেটলি এইটা কিন্তু হয়ে যাবে স্কোয়ার আর এটা হয়ে যাবে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে। এটা কত হবে? সাইন টু দি পাওয়ার 4 থিটা আমাদের হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আলটিমেটলি এ ইনভার্সের মান। যারা বুঝবে তাদেরকে বুঝে দিচ্ছি, দেখো সিম্পল। এ ইনভার্সের ভ্যালু হচ্ছে যে এই পুরোটা, এই যে যা লিখছি পুরোটা, এটার সাথে যখন আমি আরেকটা গুণ করবো এই ইনভার্সকে, তখন কি যে 1/1 প্লাস কট স্কোয়ার থিটা দুটো এসে পড়বে না? দুটাকে গুণ করলে কত হবে? স্কোয়ার হয়ে যাবে না? ওই স্কোয়ার লিখতে ভুলে গেছিলাম আর কি। ঠিক আছে, ঠিক করে নাও। আচ্ছা এবার আসো 1 মাইনাস কট স্কোয়ার থিটা। আমরা একটু আগে এই টাইপের একটা অঙ্ক করছি কিন্তু, দেখো এই যে এখানে আমরা করছিলাম 1/cos স্কোয়ার থিটা অথবা সাইন স্কোয়ার থিটার সাথে যদি আমরা 1 মাইনাস কট স্কোয়ার থিটা গুণ করি তাহলে কত আসে? মাইনাস কস 2 থিটা আসে। তো ওই কাজটা আমি এখানে স্কিপ মারি। স্কিপ মেরে আমি ডাইরেক্টলি বলি যে আমি এখানে এক কাজ করব, এই যে তোমার সাইন টু দি পাওয়ার 4 থিটা যেটা আছে এখান থেকে একটা সাইন স্কোয়ার থিটা নিয়ে ভিতরে দিয়ে দেবো, অর্থাৎ ভিতরে গুণ করে দেবো। তো ভিতরে যদি গুণ করে দিই তাহলে এরকম থাকবে, এইটা থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কট স্কোয়ার থিটার সাথে গুণ করলে কত হয় আমরা দেখে আসছি, সেটা হচ্ছে মাইনাস কস 2 থিটা হয়। আবার 2 কট থিটার সাথে দেখো এই যে এখানে কিন্তু আমরা এটা গুণ করছিলাম, কই এই যে 2 কট থিটার সাথে সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে আমাদের আসবে সাইন 2 থিটা। তাহলে এই যে আমাদের 2 কট থিটা আছে তার সাথে সাইন স্কোয়ার থিটা একটা গুণ করে দিলে এটা হয়ে যাবে সাইন 2 থিটা আর এটা হবে মাইনাস 2 সাইন 2 থিটা আর এটা হবে মাইনাস কস 2 থিটা। দেখো ভাইয়া এখন কিন্তু আলটিমেটলি এ ইনভার্সের ভ্যালুটা পুরোপুরি দেখো এই যে এই পার্টটা মাইনাস কস 2 থিটা মাইনাস সাইন 2 থিটা সাইন 2 থিটা এবং মাইনাস কস 2 থিটা মিলে গেছে। তাহলে এখন বলো তো যদি মিলে যায় এ ইনভার্স ইকুয়াল টু তো আমি লিখতে পারবো এই পুরোটা, তাই না? তাহলে অতএব এখন তুলনা করলে বোঝা যাচ্ছে যে এফ অফ থিটার মানটা কত হবে? সাইন স্কোয়ার থিটা হবে। অতএব আমি লিখতে পারি এফ অফ থিটা ইকুয়াল টু দেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। তুলনা করবা জাস্ট, এ ইনভার্সের ভ্যালু এটা দেওয়া ছিল, আমরা বের করছি এইটা। এই দুইটা যেহেতু আমাদের মিলে গেছে কাটাকাটি, তাহলে আমার থাকবে এফ অফ থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার হয়েছে? আশা করা যাচ্ছে ক্লিয়ার হয়েছে। দেন তারপরে যে প্রবলেমটা, তার প্রবলেমটা আমরা করবো। এই প্রবলেমটা বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আমি এটাকে একটু গুরুত্ব দিচ্ছি। হয়তো আমার মন বলতেছে যে কোথাও না কোথাও চলে আসতে পারে, এর জন্য আর কি গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। প্রবলেমগুলো সহজ, কিন্তু অনেক সহজ প্রবলেম, বাট অনেকে যদি প্র্যাকটিস না করে যাও তাহলে দেখা যাবে যে একটু হচ্ছে প্রবলেম হইতে পারে আমাদের। এখানে কি বলছে,
একটা 3/3 ম্যাট্রিক্স হচ্ছে এ, ওকে নো প্রবলেম। বলে দিচ্ছে যে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i এর মান হচ্ছে 0। এই সমীকরণটা সিদ্ধ করে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটার ভ্যালু এখানে বসাই দিলে সেটা সিদ্ধ করবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করে আসছি। a⁵ ইকুয়াল টু যদি ai প্লাস bi হয়, a⁵ এর ভ্যালু যদি ai প্লাস bi হয়, তাহলে আমাকে বের করতে হবে 2a মাইনাস 3b এর মান কত। বেশ ইন্টারেস্টিং, তাই না? আমার কাছে এই প্রবলেমটা সলিউশন করতে গেলে আমরা কীভাবে করে করবো দেখো। আমার কাছে যেটা গিভেন আছে সেখান থেকে শুরু করব। গিভেন আছে কোনটা? এটা না, এটা কি? এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু হচ্ছে 0। এটা কি আমাদের কাছে গিভেন আছে, গিভেন আছে। বা আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? a স্কোয়ার সমান সমান 5a প্লাস 7i, সরি মাইনাস 7i, 5a মাইনাস 7i, 5a মাইনাস হচ্ছে 7i লেখা যায়, অবশ্যই লেখা যায়। এখন একটু জিনিস চিন্তা করো ভাইয়া, আমার এখানে a⁵ ইকুয়াল টু সামথিং আছে, আমি এখানে বাই করছি কার মান? a স্কোয়ারের মান। তাহলে আমাকে আস্তে আস্তে কোথায় যেতে হবে? a⁵ যেতে হবে না? a⁵ কেমনে যাবো? a স্কোয়ারের সাথে একবার a গুণ করলে a কিউব হবে, আবার a কিউবের সাথে আরেকবার a গুণ করলে a⁴ হবে, a⁴ এর সাথে ফাইনালি a গুণ করলে a⁵ আসবে। তাহলে তোমাকে 3বার এটার সাথে a গুণ করতে হবে। তার আগে আমরা কাজ করে ফেলি, এই জিনিসটাকে একটা হচ্ছে হলুদ বক্সের মধ্যে মার্ক করে রাখলাম, কাজে লাগবে এটা বারবার। তো আমি যদি এবার চাই যে a কিউব বের করবো, দ্যাট উইল বি a স্কোয়ার ইন্টু a। বলো a স্কোয়ারের মান কত? এই পুরোটা, এটা হচ্ছে 5a মাইনাস 7i, এর সাথে একটা a গুণ, তাহলে কত আসে? তাহলে আমি লিখতে পারি এর সাথে 5a গুণ করলে হবে 5a স্কোয়ার মাইনাস 7i এর সাথে, দেখো 7i এর সাথে a গুণ করলে হয় 7a, কারণ i এর সাথে a গুণ করলে তো আমাদের এই থাকে। তাহলে 5a স্কোয়ার মাইনাস এটা লেখা যাবে 7a। এবার আবার আসো, a স্কোয়ার মানে আবার কত লেখা যায়? 5a মাইনাস 7i। তাহলে আবারও a স্কোয়ারের জায়গায় এই মানটা বসে দাও, বুঝতে পারলা? a স্কোয়ারের জায়গায় আবার তুমি হচ্ছে মানটা বসা দিবা, এই যে এই স্কোয়ারের জায়গায় মানটা বসাবা। তাহলে 5 ইন্টু a স্কোয়ার মানে 5a মাইনাস 7i। আচ্ছা, এরপরে আমাদের a কিউব কিন্তু বের হয়ে গেছে। এরপরে আমরা বের করবো হচ্ছে a⁴ এর ভ্যালুটা। a⁴ কত হবে? a⁴ হবে এই a কিউবের সাথে আরেকটা a গুণ করে, সিম্পল বিষয়। এখন আমরা a কিউবের মান তো জানলাম, এই যে 25a মাইনাস 35i মাইনাস 7a। সো আমরা এর সাথে এই পুরোটা গুণ করব। এটা হচ্ছে 25a মাইনাস 35i মাইনাস হচ্ছে 7a। আচ্ছা, a গুণ করলে কত হয় দেখো তো ভাইয়া? 25a স্কোয়ার মাইনাস 35a, এই যে মাইনাস হচ্ছে 35a, তারপর হচ্ছে মাইনাস এই 35-এর সাথে i ছিল, ওকে, আর 7-এর সাথে হচ্ছে এই যে 7-এর সাথে এটা ছিল, 7-এর সাথে ছিল হচ্ছে a, 7-এর সাথে a ছিল, তাহলে a গুণ করলে এটা হবে মাইনাস 7a স্কোয়ার। দেখো তো ভাইয়া 25 থেকে তুমি যদি 7 বাদ দাও তাহলে কত হয়? 25 থেকে 7 বাদ দিলে কত হবে? আমি তো ভুলিয়ে গেছি, 25 মাইনাস হচ্ছে 7, তাহলে হচ্ছে 18 হচ্ছে। তাহলে আমরা এখানেও পাচ্ছি আলটিমেটলি 18a স্কোয়ার মাইনাস 35a সমান সমান লেখা যাচ্ছে a⁴। এখন একটা জিনিস বুঝো, a স্কোয়ার আসছে, a স্কোয়ারের ভ্যালুটা এবার গুণ করে দাও তো 18-র সাথে। a স্কোয়ার তুমি যদি গুণ করো তাহলে তুমি পাচ্ছ 5a মাইনাস হচ্ছে 7i মাইনাস 35a। তো 18-র সাথে তুমি যদি এবার 5 গুণ করো তাহলে কত পাবা? 18 ইন্টু 5, দ্যাট মিনস হচ্ছে 90। তাহলে 90a মাইনাস 18 ইন্টু 7 গুণ করলে কত হয়? 126i, 126i মাইনাস 35a। তাহলে দেখো তো 90 মাইনাস 35 সমান লেখা যাচ্ছে 55। তাহলে 55a মাইনাস 126i সমান লেখা যাবে a⁴। a⁴ বের করে ফেলছি, অনেক পরিশ্রম হয়ে গেছে। এবং লাস্ট হচ্ছে আমাদের এবার জাস্ট a⁵ এর মানটা বের করতে হবে। তো তার জন্য এক কাজ করি ভাইয়া, এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি, আমার তো আর বড় দরকার নাই, এইটাকে একটু ছোট করে ফেললাম। দেন দেখা যাচ্ছে দেন আমরা এই যে পুরো জিনিস, আচ্ছা এইটাকেও আমরা একটু ছোট করি, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে আমরা একটু ছোট করে দিই। আর ছোট না হয় সেটা হচ্ছে উপরের দিকে উঠতেছে। ওকে, ডান, একরকমই থাকুক, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট হচ্ছে এইটাকে একটু সরাই দিলে হয়ে যাচ্ছে, এই তো, ডান। দেন আমরা এবার a⁵ এর ভ্যালুটা বের করব। তো a⁵ মানে লেখা যাবে ভাইয়া a ইন্টু a⁴ হচ্ছে 4। তাহলে এর সাথে a⁴ যদি গুণ করি তাহলে কত হয়? 55a মাইনাস হচ্ছে
126i, সো 55a মাইনাস হচ্ছে 126i, তাহলে গুণ করলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে 55a স্কোয়ার মাইনাস 126a। এবার আসো এখানে 55a স্কোয়ারের মান কত আবার বসাও 5i মাইনাস 7a, তো 5a মাইনাস 7i, 5a মাইনাস 7i মাইনাস 126a। তাহলে দেখা যাচ্ছে দেখো 55 সাথে 5 গুণ পাবো হচ্ছে 275a মাইনাস 55 সাথে এবার 7 গুণ পাবো হচ্ছে মাইনাস 385i মাইনাস 126a। তো এবার দেখো 275 থেকে 126 বাদ দাও, ক্যালকুলেটর দিয়ে করতেছে, এই যে এই ক্যালকুলেটর দিলে কত হচ্ছে 149। তোমাদেরকে আমি তো ক্যালকুলেটর হ্যাক শিখাবো। 149a মাইনাস 385i সমান সমান কত পাইলাম a টু দি পাওয়ার 5 পাইলাম। এবার দেখো তো ভাই কোশ্চেনে কি বলে দিছে a টু দি পাওয়ার 5 মানে কত, a প্লাস হচ্ছে bi, তাই না, a প্লাস হচ্ছে bi, তাহলে a টু দি পাওয়ার 5 মানে লিখতে পারবো a প্লাস bi সমান সমান এখানে আসতেছে 149a মাইনাস 385i। অতএব আমি এখান থেকে লিখতে পারি a এর মানটা হচ্ছে 149 আর b এর মান হচ্ছে মাইনাস 385। হয়ে গেল না মান? বাইর করতে হবে কার মান, 2a মাইনাস 3b এর মান। তাহলে অতএব লিখতে পারি আমরা 2a মাইনাস 3b সমান সমান 2a মানে কত 2 ইন্টু 149, 2 ইন্টু 149 মাইনাস 3 ইন্টু b এর মান হচ্ছে মাইনাস 385, সো মাইনাস 385। 149-এর সাথে আমরা 2 গুণ করি, তাহলে পাচ্ছি 298 প্লাস 3 ইন্টু 385, তাহলে কত পাবো 1155। 1155 প্লাস 295 যোগ করলে আমাদের পাচ্ছি 1450। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যাচ্ছে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। দেন তারপরের প্রবলেমটা আমাকে বলে দিচ্ছে, খুবই সহজ একটা প্রবলেম, আগের প্রবলেমগুলো থেকে এই প্রবলেমটা একটু বেশি সহজ। কি বলছে, একটা প্রতিসম ম্যাট্রিক্স x এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স যদি y হয়, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু a ইকুয়াল টু এইটা হলে x এর মান নির্ণয় করো। একটা প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য ছিল, মনে আছে কি তোমাদের? প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে আমি যদি তাকে ট্রান্সপোজ করি তাহলে তার a মান পাবো। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য ছিল, মনে করো ফর এক্সাম্পল এখানে যেহেতু x আছে তাহলে আমি x দিয়ে বোঝাই, x একটা প্রতিসম ম্যাট্রিক্স ছিল, তাই না? দেখো x একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে x কে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে তার মানটা x ই থাকবে। y একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তার মানে y কে একটা ট্রান্সপোজ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস y। এখন আমাদের কাছে গিভেন কি আছে দেখো তো ভাইয়া, গিভেন আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু a, x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে a, এর মান কত এই পুরোটা, তাই না? দ্যাট উইল বি 1 6 7 2 5 9 3 3 4 এবং হচ্ছে 8। ক্লিয়ার হয়েছে ভাইয়া? এবার না আমাকে ট্রান্সপোজ করতে হবে, তো আমি ট্রান্সপোজ করে ফেলি। ট্রান্সপোজ করব কেন? যাতে করে আমি এক্স ট্রান্সপোজ, এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে বসা রাখলাম। এবার আমি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে হচ্ছে পুরোটাকে ট্রান্সপোজ করা, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াইয়ের উপরে ট্রান্সপোজ ইকুয়াল টু লেখা যাবে 1 6 7 2 5 9 3 4 এবং হচ্ছে 8, এইটাকে ট্রান্সপোজ করা। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য ছিল, মনে আছে? যদি আমাদের এমন থাকতো যে a প্লাস বি ট্রান্সপোজ, এটাকে কি লেখা যায় a ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ট্রান্সপোজ। তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে x প্লাস হচ্ছে y ট্রান্সপোজ, এই যে পুরোটা হচ্ছে x প্লাস হচ্ছে y ট্রান্সপোজ। x প্লাস y ট্রান্সপোজ মানে তাহলে কি হবে, এটাকেও আমি একটু ছোট করে দিই তাহলে একটু ভালো হবে আর কি। দেখো x প্লাস ওয়াই ট্রান্সপোজ মানে তাহলে আলটিমেটলি কত হবে, আমি লিখতে পারবো x ট্রান্সপোজ প্লাস হচ্ছে y ট্রান্সপোজ। এটা লেখা যায় x ট্রান্সপোজ প্লাস y ট্রান্সপোজ সমান সমান, এটাকে ট্রান্সপোজ করলে এরকম আসতেছে না যে 1 6 7 2 5 9, এটা 5 9 দেন 3 4 এবং হচ্ছে 8, তাই তো? এখন দেখো যেহেতু x একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে x ট্রান্সপোজ করলে কত পাবো, আমরা xই পাবো। x ট্রান্সপোজ করলে আমরা আলটিমেটলি আমরা এখানে লিখি, এখানে আমরা লিখি যেহেতু x একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে x ট্রান্সপোজ মানে লিখতে পারবো x, আর y যেহেতু একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে y ট্রান্সপোজ সমান লেখা যাবে মাইনাস y, তো লিখতে পারি মাইনাস y ইকুয়াল টু লেখা যাচ্ছে 1 2 3 6 5 4
এবং 7, 9, 8। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বর এবং 2 নম্বরকে যোগ করলে আমরা কিন্তু 2x পেয়ে যাচ্ছি এবং 2x থেকে আমরা চাইলে x এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমি লিখতে পারি 1 + 2 = লেখা যাবে 2x ইকুয়াল টু 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, যোগ করতেছি, হ্যাঁ, এই যে 1 এর সাথে 2 যোগ করতেছি, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 1, 6 এর সাথে 2 যোগ করলে আমাদের 8, 7 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 10, 6 আর 2 হচ্ছে 8, যোগ করলাম 5 5 হচ্ছে 10, 9 আর 4 হচ্ছে 13, 7 আর 3 হচ্ছে 10, 4 আর 9 হচ্ছে 13, 8 8 হচ্ছে আমাদের 16। 2x এর মান পেয়ে গেছি। অতএব আমি যদি এবার চাই যে x এর মান বের করব, তাহলে হাফ দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। এটা পাবো হচ্ছে 1, এটা পাবো 4, এটা পাবো হচ্ছে 5, এটা 4, এটা 5, এটা হচ্ছে 13/2, এটা 5, এটা 13/2, আর এটা হচ্ছে 8। x এর মান হচ্ছে এটা চলে আসছে। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। তোমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা একবার চেক করে নেবে, তাইলেই হবে। বাট মেইন প্রবলেমটা এভাবে করে আমাদের করতে হবে। আশা করা যাচ্ছে এটা তোমরা আসলে বুঝতে পারছো। যেন তার পরের প্রবলেমটা বুয়েটের 21-22 সালের একটা প্রবলেম। এটা হচ্ছে আমাদের সময় আসছিল, আমি কিন্তু 21-22 সেশনের, বুঝতে পারছো? আমাদের সময় আসা একটা প্রবলেম, বেশ ভালো একটা প্রবলেম, এবং আমি কিন্তু পরীক্ষার মধ্যে এটা লিখে থেকে আসতে পারছিলাম, বুঝছো? আচ্ছা, তো আমাকে এখন কি করতে হবে? আমার একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বের করতে হবে ল্যামডা আই মাইনাস এ ডিটারমিনেন্ট, অর্থাৎ ল্যামডা একটা ধ্রুবক, তার সাথে আইকে গুণ করে সেখান থেকে এ কে মাইনাস করে ইকুয়াল টু 0 ধরে ল্যামডার মানটা বের করতে হবে। দেন তারপরে a⁻12 এর মানও বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমরা আইকে কি ধরবো? 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সে ধরবো। তাহলে ল্যামডা আই মানে কত হবে দেখো তো? ল্যামডা আই মাইনাস এ, এইটা মানে কি লেখা যাবে? ল্যামডা আই মানে লেখা যায় ল্যামডা 0 0 0 ল্যামডা 0 অ্যান্ড 0 0 ল্যামডা। মাইনাস এ যদি করি তাহলে দেখো এ হচ্ছে এটা 0 মাইনাস 0 1 0 1 0 0 0 1 এবং হচ্ছে 1 0 0। এদের দুইটাকে আমরা এখন মাইনাস করবো, তারপরে তার নির্ণয়কের মান ইকুয়াল টু আমরা 0 ধরবো। তো মাইনাস করলে ল্যামডা থেকে 0 মাইনাস করলে হচ্ছে ল্যামডাই দাঁড়াচ্ছে, 0 থেকে 1 মাইনাস করলে হবে -1, এটা 0, এইটা 0, এইটা ল্যামডা, এটা -1, এটা -1, এটা 0, আর এটা হচ্ছে ল্যামডা 0 এবং হচ্ছে ল্যামডা। তাহলে এই হচ্ছে আমাদের ল্যামডা আই মাইনাস হচ্ছে এ এর ভ্যালু। এখন আমাকে কি করতে হবে? এইটার মান নির্ণয় করতে হবে। সো এইটার আমরা মান নির্ণয় করবো এবার। তাহলে আমি এখন লিখতে পারি, ধরো এটাকে একটা লক করে নেই, ধরে এটাকে একটু আমরা সাইড নিয়ে ছোট করে দেব। ওকে, ডান। এবার আমরা বের করতে চাচ্ছি ল্যামডা আই মাইনাস এ ডিটারমিনেন্টের ভ্যালু। তো ভ্যালু হলে এরকম হবে ল্যামডা -1 0 0 -1 ল্যামডা 0 -1 এবং হচ্ছে ল্যামডা। তো এবার এটা যদি মান বের করতে চাই, ল্যামডা সাজে বের করতেছি, তাহলে ল্যামডা থাকলো প্রথম রো প্রথম কলাম বাদ, তাহলে থাকবে ল্যামডা -1 0 ল্যামডা। তাহলে এখানে থাকবে হচ্ছে ল্যামডা -1 0 ল্যামডা। এরপরে -1 এর সাহায্যে -1 হচ্ছে +1 হয়ে যাবে, এইটা এবং এটা কাটা, তাহলে থাকবে 0 -1 ল্যামডা 0 -1 এবং হচ্ছে ল্যামডা এটা। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি ল্যামডা ইন্টু এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার +1 যদি দেই তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি -1। তাহলে আমরা লিখতে পারতেছি দেখো যে ল্যামডা কিউব -1। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বলছে যে এ নির্ণায়কের মানটা হচ্ছে 0। তাই আমি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমি লিখতে পারবো ল্যামডা কিউব -1 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে? তো এখান থেকে কত লিখতে পারবো? এখান থেকে লেখা যায় এরকমই লেখা যায় ল্যামডা কিউব -1 কিউব সমান হচ্ছে আমাদের 0। আলটিমেটলি এখান থেকে অ্যান্সার কত আসবে? ল্যামডা সমান তোমরা ডাইরেক্টলি অ্যান্সার কিন্তু 1 লিখে দিবা, তাই না? মানে আমরা এখন যদি ল্যামডার মান বের করতে চাই, এখান থেকে আমরা কি করব? ল্যামডা কিউব সমান লেখা যাবে 1, আর 1 কে কিউব করলে কত হয় তোমরা এখন পর্যন্ত জানো, তার মানটা হচ্ছে 1 হয়, তাই না? অর্থাৎ তোমরা আসলে এমনি করে বের করার চেষ্টা করবা, আমি জানি যে ল্যামডা কিউব সমান 1 লিখবা, অতএব লিখবা যে ল্যামডা সমান লেখা যাবে কিউবিক রুট অফ হচ্ছে 1, আর কিউবিক রুট অফ 1 সমান তুমি কি লিখবা? 1 লিখে ফেলবা। যদি 1 লেখো তাহলে তোমার এটা ভুল হবে, কারণ এটার অ্যান্সার কিন্তু আরও অনেক কিছু হতে পারে, আরও দুইটা জিনিস হতে পারে, ওমেগা এবং ওমেগা স্কোয়ার হতে পারে। এখন সেই জিনিসটা কি সেটা তোমাকে একটু বোঝাই। তোমরা যেহেতু এখন ফার্স্ট ইয়ার আসো, তোমরা কিন্তু জটিল সংখ্যা সম্পর্কে কোনো আইডিয়া নাই।
তো এই অঙ্কটা করার জন্য যেহেতু জটিল সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া লাগবে, তাহলে আমি একটু জটিল সংখ্যা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিতে চাচ্ছি। তোমরা একটু মনোযোগ দাও। জটিল সংখ্যাটা কি? আমরা নর্মালি তো বাস্তব সংখ্যা সম্পর্কে ছোটকালে পড়ে আসছি। রিয়েল নাম্বার কোনগুলা? বাস্তব জগতে যতগুলো নাম্বার আছে সব কিছুকে আমরা বলি রিয়েল নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারটা আসলে কি? কমপ্লেক্স নাম্বার বোঝার আগে আমাকে আসলে ইমাজিনারি নাম্বার সম্পর্কে বুঝতে হবে। একটু করে আইডিয়া নাও। ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার এই জিনিসটা আসলে আবার কি জিনিস? এই জিনিসটা আসলে আমাদের কি জিনিস? ইমাজিনারি নাম্বারটার একটা এমসিকিউ আমরা অলরেডি করছি, ঠিক আছে, বাট আমি তোমাকে ওটা বলি নাই। ইমাজিনারি নাম্বারের কনসেপ্টটা আসে হচ্ছে এইভাবে করে। দেখো, আমি যদি মনে করো একটা দ্বিঘাতী সমীকরণকে সলিউশন করি x² - 5x + 6 = 0, তোমরা ছোটকাল থেকে এটার মিডল টার্ম করা শিখছো, অ্যান্ড দ্যাট উইল বি x² - হচ্ছে 3x - 2x + 6 লিখতে পারবা 0। এবার তুমি যদি এখান থেকে এক্সটা কমন নাও, লেখা যাচ্ছে x - 3 -2 কমন নিলে লেখা যাবে x - 3 = হচ্ছে 0। তো এখান থেকে আমি লিখতে পারি একটা হচ্ছে x এর মান 3 আসবে আর হচ্ছে আমাদের 2 আসবে, রাইট? x এর মান 3 আর হচ্ছে 2। এখন এখান থেকে যে মূলগুলা বাইর হইলো সেই মূলগুলা প্রত্যেকটা আসলে রিয়েল মূল বাইর হয়েছে। বাট সমস্যা লাগবে তখনই যখন আমি একটা দ্বিঘাত সমীকরণ সলিউশন করতে যাব যার ভ্যালুটা হচ্ছে এমন x² + 1 = 0। এখন তুমি এখান থেকে x এর মান বের করতে গেলেই যে ভেজালটা বাঁধবে সেটা হচ্ছে -1 এরপর একটা রুট চলে আসবে, তাই না? রুট চলে আসবে। এখন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি যদি আসলে এটার ভ্যালুটা বের করতে চাও, দেখবা যে এটার মানটা আসলে ম্যাথ এরর আসে, কারণ রুটের মধ্যে কখনোই কোনো নেগেটিভ নাম্বার সংজ্ঞায়িত না। রুটের মধ্যে সবসময় পজিটিভ নাম্বার দিতে হয়। রুটের মধ্যে অলওয়েজ কী করতে হবে বলো তো? পজিটিভ নাম্বার দিতে হবে। এখন এই যে রুটের মধ্যে যে নেগেটিভ নাম্বারটা চলে আসছে, এই ভেজালটাকে বিজ্ঞানী গণিতবিদ অয়লার একটা নামকরণ করছে। সেইটাকে বলছে, যেহেতু এইটার কোনো ভ্যালু আমরা বের করতে পারি না, আমরা এটাকে ধরে নিই এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, তাই এটাকে আমরা ধরে নিতেছি হচ্ছে আয়োটা বা ইমাজিনারি নাম্বার। দেখো, ইমাজিনারি নাম্বার একটা নতুন একটা নাম্বারকে হচ্ছে কল্পনা করা হয়েছে। এটা কাল্পনিক একটা নাম্বার, গণিতবিদ অয়লার এটা হচ্ছে বের করছে। সো ইমাজিনারি নাম্বারের ওই যে প্রথম অক্ষর আই দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ আয়ের মানটা হচ্ছে -1, এবং এখান থেকে ইমাজিনারি নাম্বারের আসলে শুরু হয়। আয়ের মান যদি -1 হয়, আমরা চাইলে এখান থেকে i² এর ভ্যালুটা বের করতে পারি। i² কত হবে? -1 এর উপরে স্কোয়ার, আর -1 এর উপরে স্কোয়ার করলে আলটিমেটলি -1 আসবে। তাহলে দেখো, ইমাজিনারি নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যাকে স্কোয়ার করলে -1 পাবো। এখন পর্যন্ত তুমি যতগুলো বাস্তব সংখ্যা দেখছো, সবগুলো বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলে কিন্তু তুমি সবসময় পজিটিভ নাম্বারই পাইতা। বাট ইমাজিনারি নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যাকে তুমি বর্গ করলে নেগেটিভ একটা নাম্বার পাবা, -1 পাবা। বোঝা গেল? এইখান থেকে আমাদের ইমাজিনারি নাম্বারের যাত্রাটা আসলে শুরু হয়েছে। বুঝতে পারছো? এখন আসো, ইমাজিনারি নাম্বার তুমি যদি বুঝে থাকো, তাহলে এখন তুমি কমপ্লেক্স নাম্বারটা খুব ইজিলি বুঝবা। কমপ্লেক্স নাম্বারটা কি তাহলে? ইমাজিনারি নাম্বার তো আমরা বুঝলাম, সেটা হচ্ছে আই। তাহলে কমপ্লেক্স নাম্বারটা আসলে কি? ভাইয়া, কমপ্লেক্স নাম্বার বলতে আসলে বোঝাচ্ছে যে কোনো একটা নাম্বার যাকে দেখতে কেমন লাগবে, x + iy আকৃতির লাগবে, তাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। ফর এক্সাম্পল, যাকে দেখতে মানুষের মতো লাগবে তাকে আমরা মানুষের ক্যাটাগরিতে রাখবো। আমরা হচ্ছে মানুষের সাইকোলজি বা তার মন কেমন ওগুলো দেখতেছি না, আমরা জাস্ট হচ্ছে বলতেছি যে যাকে দেখতে মানুষের মতো লাগে সে হচ্ছে মানুষের ক্যাটাগরির মধ্যে পড়বে বৈজ্ঞানিকভাবে, তাই না? যার হাত পাশে 2টা আছে, মানে বুঝতেছো তো, মানে মানুষের মতো দেখতে যারা তারা সবাই মানুষ। তো একই রকমভাবে কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞাটা হচ্ছে এইটা, যাদেরকে দেখতে এরকম তারাই কমপ্লেক্স নাম্বার। তাহলে ওই হিসাবে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া z = 5 + 3i, এটা কি নাম্বার? এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের 2টা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এক্সটাকে আমরা বলে থাকি কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, আর ওয়াইটাকে আমরা বলে থাকবো কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট, মানে ইমাজিনারি অংশ, ইমাজিনারি পার্ট। বুঝতে পারলা? তো ওই হিসাবে এখানে 5 হচ্ছে রিয়েল পার্ট আর 3 হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন আমাকে একটা জিনিস বলো ভাইয়া, z = আমি যদি লিখি 3 তো তুমি জানো রিয়েল নাম্বার, 3টা কি কমপ্লেক্স নাম্বার হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, হইতে পারে। কীভাবে করে? আমরা এই 3কে লিখতে পারবো 3 + 0i, লেখা যায় না? রিয়েল পার্টের মান 3, ইমাজিনারি পার্টের মান হচ্ছে 0। অর্থাৎ যেই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টের মান 0 হবে তাদেরকে আমরা বলি রিয়েল নাম্বার, বা তাদেরকে আসলে আমরা বলি পিওরলি রিয়েল নাম্বার। এটাকে আমরা বলবো আসলে কি বলো? পিওরলি
রিয়েল নাম্বার বা এক কথা রিয়েল নাম্বার। সিমিলারলি যদি এমন থাকে z ইকুয়াল টু শুধু i দেওয়া আছে, এটা কি একটা কমপ্লেক্স নাম্বার হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা আমাদের একটা কমপ্লেক্স নাম্বার হবে। কেন বলো? কারণ আমরা চাইলে i কে আমরা লিখতে পারি 0 প্লাস 1i, অর্থাৎ এখানে রিয়েল পার্টের মান কত? রিয়েল পার্টের মান 0, বাট ইমাজিনারি পার্টের মান কত আছে? 1 আছে। সো দ্যাটস ওয়াই আমরা এইটাকে বলি পিওরলি ইমাজিনারি নাম্বার। যার রিয়েল পার্টের মান 0 তাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। এখন আমরা এত কিছু তো শিখলাম, কেন শিখলাম? জাস্ট এই অঙ্কটা একটু সলিউশন করার জন্য। আমাকে দেখো, এখানে আমরা ল্যামডা কিউব ইকুয়াল টু হচ্ছে 1 বের করতেছিলাম, তাই না? তো এই অঙ্কটাকে এখন ফার্দার আমরা একটু আগাবো আর কি। আমরা এখানে লিখতে পারতেছিলাম যে ল্যামডা কিউব -1 সমান ছিল হচ্ছে 0। এই জিনিসটাকে আমরা এক লাইন আগে এরকম লিখতে পারি, ল্যামডা কিউব -1 কিউব সমান 0। বা দেখো, এটাকে আমরা চাইলে এরকম করে লিখতে পারবো, এটা কিন্তু a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পড়ে যায়। দ্যাট মিনস লেখা যাবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার সমান হচ্ছে 0। তো এখান থেকে আমি লিখতে পারবো যে হয় আমাদের ল্যামডা -1 সমান 0 বা ল্যামডা ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে 1, অথবা আমাদের ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের হবে 0। এখন দেখবো যে এটা তুমি মিডল টার্ম করতে পারতেছো না। সো মিডল টার্ম করতে না পারলে তাদের সমস্যা কি? আমাদের তো আরেকটা ফর্মুলা জানা আছে, তাই না? এক্স এর ভ্যালু বের করার কিন্তু আরেকটা ফর্মুলা আমাদের জানা আছে, অ্যান্ড দ্যাট উইল বি, যদি আমাদের কখনো একটা দ্বিঘাতী সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো ওই হিসাবে এটার ভ্যালু যদি আমি বের করতে চাই, ল্যামডার মানটা কত হবে? বি বলতে আসলে এক্স এর যে সহগটা, দেখো এক্স এর যে সহগটা, এখানে যেহেতু এক্স এর মধ্যে ল্যামডা আছে, তার ল্যামডা সহগ কত? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1, ল্যামডা স্কোয়ারের সহগ, আর সি এর মানটা হচ্ছে 1 ডিভাইডেড বাই লেখা যাবে কত? 2a। এখন এখানে কত পাইলাম? দেখো -1 প্লাস মাইনাস, এই যে 1 মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। 1 মাইনাস 4 মানে কত বলো তো? -3। আর -3 মানে কি? রুটের মধ্যে নেগেটিভ চলে আসছে, না? রুটের মধ্যে যখন তোমার নেগেটিভ চলে আসবে, দেখো এই যে রুটের মধ্যে যখন তোমার নেগেটিভ চলে আসবে, তখন তাকে আমরা কি বলবো? ইমাজিনারি নাম্বার বলবো। আমরা জানি যে রুট ওভার -1 মানে হচ্ছে লেখা যায় i, তো ওই হিসাবে রুট ওভার -3 মানে লেখা যাবে রুট ওভার 3i। বুঝতে পারলা? রুট ওভার 3i, তাহলে এটাকে লেখা যাবে -1 প্লাস মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2। এখন এই যে -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, -1 মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2, এটাকে আমরা আদর করে একটা নাম দেই সহজ করে লেখার জন্য। এইটাকে আমরা বলবো মনে করো ওমেগা, আর এই পুরো পার্টটাকে আমরা বলবো হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের এইটার অ্যান্সার আসলে কি দাঁড়াইলো? ল্যামডার অ্যান্সারটা হচ্ছে 1 ওমেগা এবং হচ্ছে ওমেগা স্কোয়ার। তাই তুমি আসলে পরিপূর্ণ মার্কটা পাবা। ক্লিয়ার হয়েছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমাকে বের করতে হবে a টু দি পাওয়ার 12 এর মান। a টু দি পাওয়ার 12 এর মানটা আমরা কি করতে পারি, কেমনে বের করতে পারি? দেখো, আমার কাছে a এর ভ্যালু দেওয়া ছিল 0 1 0 0 0 1 1 0 0। তাহলে a ছিল এরকম 0 1 0, তারপর হচ্ছে 0 0 1 1 1 0 0 0 0 1 এবং হচ্ছে 1 0 0। আমাকে বের করতে হবে এখান থেকে a টু দি পাওয়ার 12 এর মান। তাহলে এখন কি আমরা বলদের মতো একবার এটাকে 12 বার গুণ করব? না। বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার জায়গা থাকে মাত্র 3 আঙ্গুল, গুণে 3 আঙ্গুল, ঠিক আছে? 3 আঙ্গুল জায়গার মধ্যে কিন্তু পুরো অঙ্কটা করতে হবে। তো আমরা কেমনে করে করতে পারি? অবশ্যই তোমাদের ক্যালকুলেটর ইউজ করার স্বাধীনতা আছে। তোমরা চাইলে এটাকে এই স্কোয়ারটা ডাইরেক্টলি ক্যালকুলেটরের সাথে বের করে লিখে দিতে পারো, তারপরে এই কিউ ভ্যালুটা ডাইরেক্টলি ক্যালকুলেটরের সাথে বের করে লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এই কাজটা করি, যেহেতু আমি এখানে ক্যালকুলেটর ইউজ করবো না আজকে, কালকে ইউজ করবো, আজকে যেহেতু ইউজ করবো না, তো আমরা নর্মালি গুণ করি। এই স্কোয়ার মানে কি? এই স্কোয়ার মানে হচ্ছে যে 0 1 0 0 0 1 আর হচ্ছে 1 0 0, এদের সাথে গুণ করা 0 1 0 0 0 1 এবং 1 0 0। এই স্কোয়ার মানে দুটাকে গুণ করলাম আমরা। তো গুণ করলে কি হবে? প্রথম রোয়ের সাথে প্রথম কলাম গুণ, তাহলে প্রথমটা 0 হয়ে যাচ্ছে, তারপরেরটা আমাদের 0 চলে আসবে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের 1 আসবে। তারপরে এটা গুণ করলে 1, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0 আসবে, এটা গুণ করলে আসবে হচ্ছে 1, আর এটা গুণ করলে আসবে 0। তাহলে দেখো এই স্কোয়ার করলে আমাদের আলটিমেটলি এই জিনিসপাতিগুলো আসতেছে। দেন ফার্দার আমরা যদি চাই এখন a কিউব বের করতে লেখা যে এত বাজে হয় কেন?
ওকে, এবার আমরা চাচ্ছি যে a কিউব বের করতে। দেখো আমরা এই জিনিসটাকে একটু সাইডে নিয়ে যাই। আমরা চাবো এবার হচ্ছে a কিউব বের করতে। তো a কিউব মানে কত হবে বলো? a কিউব মানে হচ্ছে a ইন্টু a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ারের সাথে আমাকে কি করতে হবে? a কে গুণ করা লাগবে। a মানে হচ্ছে এটা, রাইট? 0 1 0 0 0 1 আর হচ্ছে 1 0 0। a স্কোয়ার মানে কোনটা? পুরোটা, দ্যাট উইল বি 0 0 1 1 0 0 1 0 0 আর হচ্ছে 0 1 0। এবার আমরা যদি গুণ করি, দেখো এখানে পাচ্ছি 1, তারপরে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তারপর দেখো এটা পাবো 0, দেন তারপরটা পাবো 1, তারপরটা পাবো 0, তারপরে 0 0 এবং হচ্ছে 1। তাহলে আলটিমেটলি দেখো a কিউব পর্যন্ত আসার পরে আমি দেখলাম এইটা হচ্ছে আমাদের একটা বহুল প্রচলিত বা পপুলার, তোমাদের পরিচিত একটা অবেদক ম্যাট্রিক্স চলে আসছে। a কিউবের মানটা হচ্ছে 1 1 1 1 1। এখন তোমাকে যদি বলে যে ভাইয়া a টু দি পাওয়ার 12 মান কত, তাহলে বের করা একবারে সহজ না, কারণ অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি? আমি যদি কোনো একটা পাওয়ার করি তার উপরে, তাহলে শুধুমাত্র এই যে 1-এর উপরে পাওয়ার হবে, তাই না? তো a টু দি পাওয়ার 12 মানে লেখা যায় a কিউবের উপরে পাওয়ার 4। তাহলে a কিউবের উপরে পাওয়ার 4 মানে কি? এই যে 1-এর উপরে পাওয়ার আসলে 4 হবে, 1-এর উপরে পাওয়ার 4 করলে আলটিমেটলি 1ই থাকে। তাহলে এটা পাবো হচ্ছে 1 0 0 0 1 0 এবং হচ্ছে 0 0 1। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। শেষ, আমাদের অঙ্কটা ক্লিয়ার। এবার আসো তারপরে একটা প্রবলেম। আমাদের মোস্ট প্রবলি আর হচ্ছে মাত্র দুইটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম করলে তোমাদের এই ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রথম যে প্রবলেমটা, এটা আসছে বইয়ের 24-25 সালের কোশ্চেন, একটা খুবই সহজ কোশ্চেন। এখানে বলে দিছে যে এ হচ্ছে একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, আর বিটা হচ্ছে দেখো একটা 3x1 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং এটাও একটা 3x1 ক্রমের একটা ম্যাট্রিক্স। আমাকে বললো যে এ এর মানটা আসলে কত হবে। এটা খুবই সহজ একটা বিষয়, আমরা ধরে নিচ্ছি লেট, কি ধরে নিচ্ছি? এ সমান সমান লেখা যাচ্ছে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে আমি ধরে নিই ABC DE F G H I ধরে নিলাম। এর সাথে এটা গুণ করলে এটা হবে, তাহলে আমি লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি, যে আমাদের A B C D E F এবং হচ্ছে G H I এইটার সাথে যদি আমরা হচ্ছে এই X Y Z এটা গুণ করে দিই, তাহলে আলটিমেটলি আমরা পাবো X plus Y এবং হচ্ছে 0। আমরা এই জিনিসটা পাবো, তাই না? এখন গুণ করে দাও, যেহেতু বলছে গুণ করলে এটা পাবো, তাহলে আমরা গুণ করে দিই না, গুণ করে দিচ্ছি। ওকে, আমরা গুণ করে দিই। যদি গুণ করে দিই প্রথম রোয়ের সাথে প্রথম কলামটা গুণ, তাহলে কত পাচ্ছি আমরা? এখানে আমরা পাবো AX প্লাস হচ্ছে BY প্লাস CZ সমান সমান ইকুয়াল লিখে ফেলি ডাইরেক্টলি। হ্যাঁ, লিখে ফেললে ডাইরেক্টলি লেখা যাবে X প্লাস হচ্ছে Y। যেহেতু Z নাই, তাহলে আমি লিখবো এখানে 0Z হয়ে গেল। এরপরেরটা সেকেন্ড কলামের সাথে সেকেন্ড রোয়ের সাথে সেকেন্ড কলাম যদি গুণ করে ফেলি, তাহলে আমি আবার ইকুয়াল ডাইরেক্টলি লিখে ফেললাম। যদি লিখি তাহলে লেখা যাবে এরকম করে যে DX প্লাস EY প্লাস FZ সমান সমান X প্লাস Y প্লাস 0Z। অ্যান্ড লাস্টলি আমরা এরকম লিখতে পারবো GX প্লাস HY প্লাস Z সমান সমান লিখতে পারবো 0। তো 0 মানে এরকম লেখা যায় 0x প্লাস 0y প্লাস 0z। এবার আমাদের এখানে যে এই তিনটা জিনিস আমরা ইকুয়াল লিখেছি, এই তিনটা জিনিসকে আমরা তুলনা করি। তো একবার করে কি তুলনা করব? তিনটা জিনিসকে আমরা তুলনা করি। কিভাবে তুলনা করব? x এর সহগগুলোকে তুলনা করব। দেখো তো এখানে x এর সহগ হচ্ছে 1, তার মানে আমাদের a এর মানটা হবে 1, b এর মানটা হচ্ছে 1, y এর সহগ যেহেতু এখানে 1, আর c এর মানটা হবে 0। দেন d এর মানটা এখানে হবে 1, d সমান সমান হচ্ছে 1, e এর মানটা হবে 1 এবং f এর মানটা হবে 0। আর এখানে g এর মান 0, h এর মানও হচ্ছে 0 এবং z এর মানটা হচ্ছে আলটিমেটলি 0। তাহলে আলটিমেটলি আমাদের এই ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে? এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 0 1 1 1 0 0 0 0 0 0 0 0। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। আশা করা যাচ্ছে তোমরা এখন মোটামুটি কনফিডেন্ট পাইছো যে না, আমরা এখন অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো সলিউশন করতে পারতেছি। দেন তারপরে আমাদের আজকে লাস্ট প্রবলেম 2022-23 সালে আসা একটা প্রবলেম। অ্যান্ড এই প্রবলেমটাকে আমরা কেমন করে করতে পারি? দেখো, এটা একটা নির্ণায়ক দেওয়া আছে এবং বললো যে নির্ণায়ক সমান সমান হচ্ছে এটা। যখন দেখবে নির্ণায়ক সমান সমান সামথিং কিছু দেওয়া আছে, তোমার মাথায় আসতে হবে এটা যে আচ্ছা নির্ণায়কের মান বোধ হয় এটা হবে।
বুঝতে পারলা? নির্ণায়কের মান বোধ হয় এটা হবে। তো আমরা কীভাবে করে এই নির্ণায়কের মানটা বের করতে পারি? নির্ণায়কের মান বের করার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে আমরা সবার আগে নির্ণায়কটাকে না একটু সোজা বা সরল করে নেব। এখন তোমার যদি চোখ থাকে তাহলে তুমি বুঝতে পারবা বা দেখতে পারবা যে এটাকে সরল করাটা অনেক ইজি। কারণ কি, আমি যদি প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং 3 নম্বর কলামকে যোগ করে দিই, তাহলে আমার প্রথম কলামে সবসময় এটা থাকবে 5x - 4 থাকবে, এবং এই 5x - 4টাকে তখন আমি কমন নিয়ে আনতে পারবো। কমন আনলে সবগুলো 1 1 চলে আসবে, আর 1 1 চলে আসলে তারপর মান বের করা তো একবারে সহজ, তাই না? সো আমাদের যেটা আমরা ভাবলাম আমরা সেই কাজটা এখানে করব। সবগুলো কলামকে আমরা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে আমরা আলটিমেটলি এরকম লিখতে পারি। দেখো, সবগুলো কলামকে যোগ করে দিলে এটা লেখা যাচ্ছে 5x - 4, এটাও লেখা যাবে 5x - 4, এটাও লেখা যাবে 5x - 4। এরপর এখানে থাকতেছে 2x, এটা হচ্ছে x - 4, এটা 2x, এটাও 2x, এটাও 2x, এটা হচ্ছে আমাদের x - 4। এবার 5x - 4টাকে তুমি কমন নিতে পারো, তাহলে কমন নিয়ে আমরা বাইরে নিয়ে আসলাম। আনার পর এখানে থাকবে 1 1 1 1 1 1, এখানে থাকবে 2x, এটা হচ্ছে x - 4, এটা 2x, এটাও 2x, এটাও 2x, আর এটা হচ্ছে আমাদের x আলটিমেটলি 4। বুঝতে পারলা? এইটা ইকুয়াল টু আমার কাছে কি দেওয়া আছে? এইটা ইকুয়াল টু দেওয়া আছে আমার কাছে যে এটা bx প্লাস হচ্ছে a। আচ্ছা, এটা পরে লিখি আমরা। হ্যাঁ, এটা আমরা একটু পরে লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে আমরা একটু ছোট করে দিলাম। ওকে, নাও দেখো এখানে কি করেছে লিখতে হবে, কিন্তু এখানে কি করলাম আমরা? এখানে হচ্ছে আমরা কলাম 1কে চেঞ্জ করেছি। কিভাবে করে? কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 সবগুলোকে যোগ করে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো, আমি যদি দেখো 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু 2টা 0 চলে আসবে। অ্যান্ড 2টা 0 চলে আসলে আমাদের জন্যই লাভ। সো আমরা ওই কাজটা করবো। এখানে 5x - হচ্ছে 4 মান বের করার চেষ্টা করতেছি। দেখা যাবে 0 0, আর 2x থেকে এটা বাদ দিলে হবে x + 4। এখানে পাবো 1 x - 4 2x, আর এখানে পাবো হচ্ছে 1 2x x - 4। আমরা এখানে কি করলাম? এখানে আমরা করেছি r1টাকে চেঞ্জ r1 - r3 করে। এবার জাস্ট মান বের করবা এই লাস্টেরটার সাহায্যে যদি মান বের করে ফেলি, তাহলে আমাদের আলটিমেটলি যেটা আসতেছে সেটা হচ্ছে 5x - 4 ইন্টু এখানে আসবে হচ্ছে x + 4। বিস্তার করে ফেললে তা আলটিমেটলি এখানে থাকে 1 1 x - 4 আর হচ্ছে 2x। এটা বা আমি লিখতে পারতেছি যে 5x - 4, আর এটা আসবে আমাদের x প্লাস হচ্ছে 4, আর এখান থেকে পাচ্ছি 2x - x প্লাস হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? 5x - 4 ইন্টু এটা হচ্ছে x + 4 এর উপর স্কোয়ার। নির্ণায়কের মানটা বের করলাম। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি নির্ণায়কের মান কার সমান? এটা সমান না। তাহলে আমি এখন লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আমরা এটা লিখতে পারবো এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি লেখা যায়? 5x - 4 ইন্টু x + 4 হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে bx প্লাস হচ্ছে a ইন্টু x মাইনাস হচ্ছে a হোল স্কোয়ার। x মাইনাস a হচ্ছে হোল স্কোয়ার। এবার আমাকে a এবং b এর মান বের করতে হবে। দেখো b সমান সমান তো আমি লিখতেই পারছি ডাইরেক্টলি 5, এই তুলনা করলে যে b এখানে আছে এখানে 5 আছে, তাহলে b ইকুয়াল টু লিখতে পারবো 5। আর a ইকুয়াল টু কত লেখা যাবে? এখানে a আছে এখানে আছে -4, তাহলে a ইকুয়াল টু লেখা যাবে -4। সো দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। শেষ। এতটাই ইজি, বুঝছো? বইটার প্রবলেমগুলো এতটাই ইজি। আশা করা যাচ্ছে আমি তোমাদেরকে আসলে বুঝাতে পারছি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আমাদের মোটামুটি ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচারটা আসলে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসটা থাকবে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স সম্পর্কে। ওই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা হচ্ছে এত বড় ক্লাস করতে চাও না বা ফাঁকিবাজি করো, তাদের জন্য আসলে ওই ক্লাসটা খুব বেশি হেল্পফুল হবে। কারণ কি, তুমি ম্যাট্রিক্সের যে সকল এমসিকিউগুলো আছে, এমনকি তোমাদের যদি অঙ্ক করতে গিয়ে কোথাও আটকে যায়, তাহলে ওই অঙ্কগুলোকে তুমি ভেরিফাই করতে পারবা সেই ক্যালকুলেটার সাহায্যে। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।